আমি একটু অন্যান্য গ্রুপগুলোতে লিঙ্কগুলো শেয়ার করে দিই। আর আমার সাউন্ডটা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? আর ব্যাকগ্রাউন্ডে কোনো প্রবলেম হচ্ছে কিনা একটু বলিও, সাউন্ড ক্লিয়ার কিনা। আচ্ছা, সাউন্ড মনে ক্লিয়ারলি শোনা যাচ্ছে। সবাই আর জয়েন করুক। আমি জয়েন করতে করতে আমি আস্তে আস্তে স্টার্ট করব। সবাই একটু জয়েন করুন। ব্যাকগ্রাউন্ড সাউন্ডে কোনো পিছনে কি ফ্যান আওয়াজ শোনা যাচ্ছে, বা আমার কথাটা প্রপারলি শোনা যাচ্ছে কিনা? ওকে, তাহলে যেহেতু কোনো প্রবলেম হচ্ছে না, আমরা আস্তে আস্তে শুরু করি। আর কয়েকজন জয়েন করা পর্যন্ত ওয়েট করি। তার আগে আমি কিছু কথা বলে নিই। প্রথমত আসি, আমাদের আইসিটির যে আমাদের ক্লাসগুলা, এই ক্লাসগুলো আমরা আগেও বলছিলাম যে আইসিটিতে শুধুমাত্র এইচটিএমএল এবং সি প্রোগ্রামিং পড়ানো হবে। তো তারই ধারাবাহিকতায় আমরা আজকে স্টার্ট করব এইচটিএমএল। তো সেক্ষেত্রে একটা কথা বলে রাখি, তোমাদের অনেকের একটা প্রবলেম আছে। তোমরা যে কাজটা করো, যেমন এইচটিএমএল পড়তেছি, সি প্রোগ্রামিং পড়তেছি, এক্ষেত্রে সবাই যে কাজটা করে বসে থাকি সেটা হচ্ছে, ওই যে মনে করো যে এইচটিএমএল বলতে খালি এইচটিএমএল এর কোডই পড়া লাগবে, বা সি প্রোগ্রামিং বলতে সি প্রোগ্রামিং কোডিং পড়া লাগবে। কিন্তু আলটিমেটলি তোমার এর আগে কিছু বেসিক জিনিস জানতে হয়। যেমন আমরা যদি পরীক্ষায় বলি, এইচটিএমএল এর যদি আমাদের প্রিভিয়াস ইয়ারের সৃজনশীলগুলো তোমরা অ্যানালাইজ করো, তাহলে দেখবা শুধুমাত্র কোডিং আসে না। যে এইচটিএমএল এ কোডিং আসবে এটা শিওর, বাট এর বাইরেও কিন্তু আমাদের প্রশ্ন হয় যে এর বাইরে আমাদের যেমন একটা ওয়েবসাইটের প্রকারভেদ, ওয়েবসাইট কি, তারপর হচ্ছে ওয়েব পেজ কি, এই ধরনের অনেক ধরনের প্রশ্ন আসতে পারে। তারপর হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার যেটা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যে জিনিসটা দেখা যায়, এইচএসসি পরীক্ষার পরে সবার মুখে একটা কমন প্রশ্ন থাকে, সেটা হচ্ছে আইসিটির এমসিকিউ প্রশ্নটা নাকি কঠিন হয়েছে। আসলে আমাদের যে জিনিসটা হয়, তোমরা নিজেরাই চিন্তা করে দেখো যে তোমরা যখন পড়ার সময় যদি ডিটেলস না পড়ো, তাহলে তো ভিতর থেকে এমসিকিউ দিলে তখন সেগুলো তোমার পারার কথা না। তো সেক্ষেত্রে দেখা যায় আমরা ওই যে বেসিক গুলা যারা বাদ দিয়ে পড়ি, তাদের ক্ষেত্রে দেখা যায় এমসিকিউটা একটু হার্ড হয়ে যায়। ওই কারণে তোমার এমসিকিউটা প্রপারলি ব্যাকআপ দেওয়ার জন্য তোমার পুরো চ্যাপ্টারটা ফার্স্ট টু লাস্ট পড়তে হবে। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আমাদের যেমন আমরা এইচটিএমএল করব, এখন এইচটিএমএলটা যে আমরা করব কি কারণে করব, হ্যাঁ এইচটিএমএল দিয়ে কি করব, এগুলো আমাকে আগে থেকে না জানলে তাহলে আমরা এইচটিএমএল করে আর কোনো লাভ নাই। তো আমরা এইচটিএমএল চ্যাপ্টারটার মধ্যে আমরা যে কাজটা করব, আমরা পুরো অধ্যায়টাকে দুইটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে বেসিক, সেটা হচ্ছে এইচটিএমএল কোডিং না, তার আগের অংশ। যেমন আজকে আমরা পড়াবো সেই জিনিসগুলা, যেমন আমরা বলতে পারি আমরা এইচটিএমএল এর মাধ্যমে করি কি, আলটিমেটলি ওয়েবসাইট তৈরি করি। তাহলে একটা ওয়েবসাইট কি জিনিস, ওয়েব পেজ কি জিনিস, ওয়েবসাইটে কি কি থাকতে পারে না থাকতে পারে, এই ধরনের জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। বা আমরা ইন্টারনেটে যে ব্রাউজিং করি, এই ব্রাউজিং করার সময় আসলে আমার কিভাবে কাজ করে, যে আমি সার্চ করলাম একটা জিনিস চলে আসলো, এটা কিভাবে কাজ করে, এই জিনিসগুলো সবগুলো আমাদের এই চ্যাপ্টারের অংশ। তো আমাদের প্রথম দুইটা ক্লাস থাকবে এই জিনিসটার উপর, যে আজকের ক্লাস, আগামী সপ্তাহের ক্লাস, এই দুইটা থাকবে বেসিক ক্লাস। এবং আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে যে জিনিসটা হয়, তোমরা আইসিটি তে যখন প্রশ্নগুলো হয় সেক্ষেত্রে কোড থেকেও প্রশ্ন হয়, বেসিক থেকেও প্রশ্ন হয়। এর মানে এই দুইটা ক্লাস পড়লে তুমি কিন্তু সৃজনশীলে পাচ্ছই।
আর এর সাথে কোডিং এর জন্য কিন্তু অনেকগুলা ক্লাস লাগবে, কিন্তু অনেকগুলা ক্লাসের মাধ্যমে তুমি যে কোড শিখবা সেই কোড দিয়ে হয়তো সৃজনশীলে তুমি প্রশ্ন পাবা শিওর, কিন্তু এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে। আর দুইটা ক্লাসে আমি মোটামুটি বেসিক জিনিসগুলো কভার করে দিব এবং খুব ভালোভাবে কভার করব। আর বিশেষত আরেকটা জিনিস দেখা যায়, যেমন অন্যান্য চ্যাপ্টার গুলা যে সায়েন্সের স্টুডেন্টরা দেখা যায় ফিজিক্স কেমিস্ট্রি এগুলোর মধ্যে অনেকগুলো বই ফলো করে, কিন্তু আইসিটি ক্ষেত্রে সেরকম করা হয় না। ওই কারণে আমাদের, আমি পড়ানোর সময় যে কাজটা করব, তোমাদেরকে তো আমি রেফারেন্স হিসেবে মুজিব স্যারটাই পড়াচ্ছি, তো মুজিব স্যারের পিডিএফ অলরেডি আমি দিয়ে দিছি। এর বাইরেও তোমাকে এক্সট্রা কিছু জিনিস পড়া লাগতে পারে, মানে এক কথা তোমার সিলেবাসে আছে কিন্তু হয়তো মুজিব স্যারের বইতে জিনিসটা দেয় নাই, পরীক্ষা আসতে পারে, ওই ধরনের জিনিসগুলো আমি দিয়ে দিব এবং আমার স্লাইডে থাকবে। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আমরা যে ক্লাস করব এই ক্লাসগুলোর মধ্যে কিন্তু আমাদের আইসিটির ক্লাসগুলোতে তোমাদের কোনো খাতা কলম নিয়ে বসা লাগবে না, এবার তোমার কোনো নোটই করা লাগবে না। যা যা তোমার নোট দরকার সবগুলো আমার স্লাইড, যেহেতু আমরা স্লাইডের মাধ্যমে নিব, স্লাইডে সবকিছুই থাকবে, শুধু তুমি মনোযোগ দিয়ে সম্পূর্ণ ক্লাসটা করবা। আর এরপরে আমি আমি তো অলরেডি আজকের ক্লাসের যে আমাদের পিডিএফ ফাইলটা সেটা অলরেডি আমি দিয়ে দিছি, যে আমার লেকচারটা, তাও যদি কেউ না পাও ক্লাসের পরে আমি আবার দিব, সমস্যা নেই। তো তাহলে আমরা যে কাজটা করি, আমরা এই যে এইচটিএমএল এর বেসিক অংশটা সেটা নিয়ে আমরা আজকে মেইনলি আলোচনা করব। আজকে হচ্ছে জাস্ট আমাদের ইন্ট্রোডাকশন। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, এইচটিএমএল থেকে কিন্তু তোমার সৃজনশীল একটা আসবে মাস্ট, এবং আমাদের এইচটিএমএল কিন্তু তোমার প্র্যাকটিক্যালেও করতে হবে। প্র্যাকটিক্যালে তোমার এইচটিএমএল গুলো কিন্তু না করে কিন্তু তুমি প্র্যাকটিক্যালে ক্রস করতে পারবে না। তো তাহলে আমাকে যে কাজটা করতে হবে, প্র্যাকটিক্যালি এইচটিএমএল করতে হলে আলটিমেটলি আমরা কোডিং গুলো শিখতে হবে। তো আমরা এখানে কোডিং গুলো শিখবো এবং অ্যাপ্লাইও করব। আমি ল্যাপটপে দেখাবো, এবং অনেকে বলতে পারো ভাই আমার বাসায় তো ল্যাপটপ নাই, তাহলে আমি কি দিয়ে করবো? হ্যাঁ, কোনো সমস্যা নাই, তুমি মোবাইল ফোনে কিভাবে করতে পারবে সেটাও আমি বলে দিব। ফ্রি সফটওয়্যার আছে, যে কোন সফটওয়্যারের মাধ্যমে করা যায়, ওই সফটওয়্যারটা কিভাবে ব্যবহার করতে হয়, ওই সফটওয়্যারটা দিয়ে কিভাবে একটা এইচটিএমএল তুমি করতে পারবা, সেটা আমরা যখন কোডিং এ ঢুকবো তখন আমরা বলে দিব। তো মেইন কথা হচ্ছে, তোমার ল্যাপটপ থাকুক আর না থাকুক, তোমার একটি স্মার্টফোন থাকলে তুমি এই যে এইচটিএমএল গুলো বাসায় বসে করতে পারবা। আর এইচটিএমএল সি প্রোগ্রামিং এগুলা এগুলা করার জন্য সবচেয়ে মানে ভালোভাবে পারার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে তোমাকে এগুলা হাতে কলমে করতে হবে, না করলে আসলে হবে না, ভুল করে করে শিখতে হবে। তো আমরা শুরু করে দিই তাহলে। আমরা আজকের ক্লাসটা আমরা যদি প্রেজেন্টেশনে নিব, আমি আমার স্লাইডটা ওপেন করি, তোমরা ধৈর্য ধরতে থাকো। আচ্ছা, তো আশা করি তোমরা এই যে স্লাইডটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, আমার একটু কমেন্টে জানিয়ে দাও যে স্লাইডের লেখাগুলো প্রপারলি বোঝা যাচ্ছে কিনা। যে আমরা স্লাইডটা ওপেন করলাম, স্লাইডের লেখাগুলো প্রপারলি বোঝা যাচ্ছে কিনা, যে আমাদের প্রেজেন্টেশনটা, এটা একটু বলে দাও, তাহলে আমি যদি প্রপারলি সবকিছু বোঝা যায় দেন আমি সামনের দিকে আগাবো। স্লাইডের লেখা বোঝা যাচ্ছে কিনা একটু বলে দাও, যে মানে মোটামুটি সম্পূর্ণ ক্লিয়ার কিনা, স্লাইডের লেখাটা ক্লিয়ার কিনা একটু বলে দাও। ওকে, যেহেতু ক্লিয়ার তাহলে আমরা শুরু করতে পারি। তাহলে প্রথম কথা আমি বলে রাখি, তোমাদের আপাতত, তাহলে আমাদের যেহেতু সবকিছু ঠিকঠাক আছে, তোমাদের আপাতত আর কোনো মেসেজ দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি ক্লাসে নেওয়ার সময় মাঝখানে কোনো প্রবলেম ফেস করলে তুমি কমেন্টে জানাতে পারো, তবে আমি সাজেস্ট করব, আমি তোমাদেরকে টাইম দিব যে তুমি প্রশ্ন করবা, তখন আমি পুরো জিনিসটা যে যে জায়গায় তুমি বুঝবে না সেগুলো আমি বুঝিয়ে দিব। তো আপাতত আমাদের কোনো মেসেজ দেওয়ার দরকার নেই, আর আমি তোমরা কি কি প্রশ্ন করতে পারো সেগুলো আমার জানা আছে। তো আশা করি তোমার ম্যাক্সিমাম প্রশ্ন আমার লেকচারের মধ্যেই চলে আসবে। তো আমি শুরু করি তাহলে। আপাতত কেউ আর কোনো মেসেজ দেওয়ার প্রয়োজন নাই, লেকচারটা প্রপারলি শুরু করো। আর আরেকটা কথা বলে রাখি, তোমরা অনেকে, আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে যে জিনিসটা দেখা যায়, এই প্রথম দিকের অংশগুলা যে অনেক স্যারেরা দেখা যায় এগুলো না পড়ে ডাইরেক্ট এইচটিএমএল এ চলে যায়, কিন্তু তার কারণে হয় কি, এখানে কিন্তু অনেক কিছু বুঝার আছে, এই জিনিসগুলো না বুঝলে তুমি সরাসরি এইচটিএমএল এ গিয়ে কোনো কাজ হবে না, যার কারণে তুমি এমসিকিউ তে যেয়ে বাঁশ খাবা। আর সৃজনশীলে যখন এইচটিএমএল এর কোডিং বাদে অন্য অংশ থেকে প্রশ্ন আসবে তখন অনেকে বাঁশ খাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা বেসিক থেকে শুরু করব, বাঁশকে জয় করব। তো আমরা আমাদের লেকচারটা শুরু করি। প্রথমত আসি যে আমরা এইচটিএমএল যে করব, এই এইচটিএমএল এটার ফুল মিনিংটা আমরা পরে জানবো, তবুও বলে রাখি, আমাদের এইচটিএমএল যে এইচটিএমএল চ্যাপ্টারটা,
এই যে এইচটিএমএল পড়ার ক্ষেত্রে আমাদের মেইন কথা আগে জানতে হবে এইচটিএমএল টা আমরা কি কি কাজে ব্যবহার করি। আসলে প্রথম কথা বলে রাখি, এইচটিএমএল নিয়ে আমরা ডিটেলস পরে আলোচনা করব, তবে আগে বলে রাখি এইচটিএমএল হচ্ছে আমাদের একটা ল্যাঙ্গুয়েজ। যেরকম আমি বলতেছি আমাদের বাংলা, এই বাংলা একটা ল্যাঙ্গুয়েজ, ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, একইভাবে আমাদের কোনো একটা কম্পিউটারের জন্য আমরা এইচটিএমএল টাকেও একটা ল্যাঙ্গুয়েজ বা ভাষা বলতে পারবো। এবার আসি আমরা কি করতে পারি। আমরা এইচটিএমএল এর মাধ্যমে যে কাজটা করতে পারি, কোনো একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারি। তো যেহেতু বর্তমানে তথ্য প্রযুক্তির যুগ এবং তোমরা সকলেই কিন্তু অনেক ধরনের ওয়েবসাইট ঘাটাঘাটি করো ইন্টারনেটে, তাহলে যেহেতু ইন্টারনেটে সকলেই যেহেতু ব্রাউজিং করো, এই ক্ষেত্রে আমার আজকে বুঝাইতে একটু সুবিধা হবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমার মেইন এইচটিএমএল আমরা ইউজ করি কি কাজে, কোনো একটা সফটওয়্যার ডেভেলপ করার জন্য। ফর এক্সাম্পল সবচেয়ে কমন সফটওয়্যার তোমরা রেজাল্ট বের করার জন্য যেটা ব্রাউজ করো, এডুকেশন বোর্ড www.educationboardresults.gov.bd। তাহলে এই যে তুমি এই যে একটা ওয়েবসাইট দিলা, এই ওয়েবসাইটের সাথে সবাই পরিচিত, রেজাল্ট দেখার জন্য আমরা এটা ব্যবহার করি। তাহলে এই ওয়েবসাইটে দেখবা এক এক জায়গায় এক এক লিখা লেখা আছে, এক এক জায়গায় এক এক কালার দেওয়া আছে। এক কথায় আমার একটা, তুমি যদি ওই এই যে পেজটা তুমি ক্লিক করে ওইখানে গেলা, ওই ওয়েবসাইটে ঢুকার পরে তুমি যেটা দেখতেছো সেটা হচ্ছে একটা পেজ। আবারও বলতেছি, নর্মালি তুমি ঢুকার পর যেটা দেখতেছো সেটা হচ্ছে একটা পেজ। তুমি আরো বিভিন্ন জায়গায় ক্লিক করে বিভিন্ন পেজে যেতে পারবা, সবগুলা পেজ মিলে হচ্ছে আমাদের ওয়েবসাইট। তো আমার কথা হচ্ছে কোন একটা ওয়েবসাইটটা যে ডিজাইন করলাম, আমার কথা হচ্ছে ওয়েবসাইটটা দেখতে এরকম, কোন একটা জায়গায় এই লেখাটা এক জায়গায় ক্লিক করলে আরেক জায়গায় চলে যায়। এই যে জিনিসগুলা, এগুলা আমাদের কিভাবে করা হয়, কার সাহায্যে করা হয়, যার সাহায্যে করা হয় তার নাম হচ্ছে আমাদের এইচটিএমএল। এইচটিএমএল এর মাধ্যমে আমরা কোনো একটা ওয়েবসাইটকে নিজের ইচ্ছা মতো খুব সুন্দরভাবে ডিজাইন করতে পারি। তবে হ্যাঁ, আমার খুবই উন্নত মানের কোন একটা ওয়েবসাইট যদি বানাইতে হয় সেক্ষেত্রে এইচটিএমএল এর পাশাপাশি আরো আরো কিছু লাগে। তো আপাতত আমরা এইচটিএমএল নিয়ে সীমাবদ্ধ থাকবো, যেহেতু আমাদের সিলেবাস আছে শুধুমাত্র এইচটিএমএল। এবার আসো, তুমি দেখতে পাচ্ছ এখানে আমরা এই যে একটা লিঙ্ক দিয়ে রাখছি, এখানে একটা লিঙ্ক দিয়ে রাখছি, এটা হচ্ছে আমাদের সুয়েটের ওয়েবসাইটের লিঙ্কটা। হ্যাঁ, তো সুয়েট ওয়েবসাইটের যে লিঙ্কটা, সেখানে আমি একটা জিনিস খেয়াল করে দেখি, মেইন লিঙ্ক হচ্ছে এটা www.chuet.ac.bd। এটা হচ্ছে মেইন ওয়েবসাইট। তো আমরা যখন ইন্টারনেটে এটা দিয়ে সার্চ মারবো, তুমি দেখবা তুমি সার্চ মারলা www.chuet.ac.bd, তুমি সার্চ করার পরে দেখবো উপরের দিকে তোমার সার্চ হয়ে গেছে, সেখানে দেখবো অটোমেটিক সামনের দিকে এইচটিটিপি অথবা এইচটিটিপিএস, এসটা থাকতে পারে নাও থাকতে পারে, এরকম একটা লেখা উঠে যাবে। তো এটা কেন আমরা একটু পরেই দেখবো। তো আপাতত একটা কথা বলে রাখি, তোমাকে একবারে শুরুতে একটা সুন্দর একটা জিনিস শিখাই ফেলি। আচ্ছা, তুমি একটা ওয়েবসাইটে তুমি ব্রাউজিং করতে গেলা, যাওয়ার পর দেখো না, মনে করে এখানে তুমি ক্লিক করলে তোমাকে আরেক জায়গায় নিয়ে চলে যাচ্ছে। ফর এক্সাম্পল আমি এখন দেখো, এই যে আমার কার্সরটা দেখো, আমি কার্সরটা যেখানে দিই এটা কিন্তু কিরকম একটা ট্রায়াঙ্গুলার শেপ। যখন আমি www.chuet.ac এর মধ্যে নিয়ে গেলাম, তখন এটা হাতের মতো হয়ে গেছে। তুমি দেখবা ওয়েবসাইটে আমার এই কাজগুলো হয়। তুমি যখন হাতের মতো হয়ে গেল, দ্যাট মিনস, এবং এখানে একটা আন্ডারলাইন করা আছে এবং কালারটাও চেঞ্জ। এবং আসল কথা হচ্ছে তুমি এখানে ক্লিক করলে এটার আন্ডারে একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মধ্যে চলে যাবে। তো আমি এখানে কাকে রাখছি দেখো, হাতের মধ্যে লেখা আছে www.chuet.ac.bd, অর্থাৎ আমি এই লিঙ্কে চলে যাব। তাহলে আমি ক্লিক করে দেখি, আমি ক্লিক করলে দেখো অটোমেটিক আমি কোথায় চলে যাচ্ছি, আমি ক্লিক করলাম, আমার নেট কানেকশন অন আছে, যার কারণে আমার নেট কানেকশন অন থাকার কারণে ডিরেক্টলি চুয়েটের ওয়েবসাইটে চলে গেল। এখন একটু খেয়াল করে দেখি, আমি যদি এখানে দেখি, আমাদের একটু খেয়াল করো, আমি এটা কেটে দিই, কেটে আমি আমার আবার আগের জায়গায় যাই। হ্যাঁ, আমাদের প্রেজেন্টেশনে যাই। তাহলে একটু খেয়াল করো, এখন এই যে আমি এখানে ক্লিক করার সাথে সাথে, ভালো করে খেয়াল করো, এখানে ক্লিক করার সাথে সাথে যে আমাদের একটা ওয়েবসাইটে চলে গেল, এই জিনিসটাকে আমরা বলি হাইপার লিঙ্ক। তো আজকে থেকে একটা নতুন জিনিস শিখে রাখো, হাইপার লিঙ্ক মানে কি, যারা জানো না আর কি। হাইপার লিঙ্ক মানে কি, কোন একটা জিনিসের উপর ক্লিক করলে সে আমাকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে চলে যাবে, এই জিনিসটাকে আমরা বলি হাইপার লিঙ্ক। এর মানে সে কোন একটা জিনিসকে এটার মধ্যে লিঙ্ক করে রাখছে। এবং এইচটিএমএল এর মাধ্যমে আমরা এই কাজটাও করতে পারি। বিভিন্ন ওয়েবসাইটে তুমি দেখবা এক জায়গায় ক্লিক করলা, চলে গেলে আরেক জায়গায়। তবে হ্যাঁ, আমাদের অনেকে অনেক জায়গায় বিভিন্ন ওয়েবসাইটে তোমরা কিন্তু দেখো যে আজে বাজে যদি তোমরা এই যে জায়গায় ক্লিক করো, তখন তোমাদের এই যে হ্যাক হওয়ার একটা সম্ভাবনা থাকে। যে আমাদের অনেক সময় দেখা যায় যে অনেক সময় এই জিনিসটা হয়, তোমাকে কোন একটা জায়গায় ক্লিক করার জন্য বলছে, তুমি ক্লিক করছো, তো ক্লিক করাটা একটু সিকিউরলি করতে হবে, যে জেনে শুনে করতে হবে, না হয় হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। এটা আমাদের অনেকে ফেস করে। তাহলে আমরা আসি, তাহলে আমি এখানে ক্লিক করলাম, আমি চলে গেলাম কোথায়, আমার এখানে ব্রাউজার অন আছে। এখন আমি এখানে
চুয়েটের ওয়েবসাইটে চলে গেলাম। এখন দেখো এই চুয়েটের ওয়েবসাইটে আমাদের এই যে এটা পুরোটা ওয়েবসাইট, এখন ওয়েবসাইটে আমাদের অনেক কিছু আছে। তাহলে চুয়েটের ওয়েবসাইটে যা যা থাকা সবকিছু আছে, এই পুরোটা ডিজাইন করছে কার মাধ্যমে? ডিজাইন করছে যার মাধ্যমে, সেটা হচ্ছে আমার কি HTML। তাহলে দেখো আমার এখানে অনেক কিছু দেওয়া আছে, যে আমাদের এখানে এই গ্যালারি দেওয়া আছে, গ্যালারিতে আমাদের অনেকগুলো ছবি আছে। এই যে এখানে একটা ছবি, এটা হচ্ছে শহীদ মিনার, এখানে একটা ছবি, হ্যাঁ এটা হচ্ছে গেটের ছবি। আরো এখানে অনেক কিছু আছে, তোমরা বিভিন্ন জায়গায় যেতে পারবা। তারপর থেকে ইম্পর্টেন্ট ডাটা গুলো দিয়ে দিছে, চুয়েটের সাইজটা দিয়ে দিছে 171 প্লাস একর। তারপর হচ্ছে ডিপার্টমেন্ট 15টা, 200 প্লাস ফ্যাকাল্টি মেম্বার এবং প্রায় 4500 প্লাস স্টুডেন্ট আছে। তো এখন আমার কথা হচ্ছে এই জিনিসটা যে ডিজাইন করলো সেটা হচ্ছে কি HTML এর মাধ্যমে। এখন আসো, এই যে আমি দেখো উপরে নিচে যেটা উঠতেছে এটা একটা কি, এটা একটা ওয়েব পেজ। এটা আবার বলতেছি এটা কি একটা পেজ, দেখো এটা পুরোটা একটা পেজ। এই পেজটাকে আমি নাম দিব কি ওয়েব পেজ। একই ভাবে আমি মনে করো এখন এখানে অ্যাবাউট চুয়েটে যাইয়া আমরা হিস্টোরি অফ চুয়েটে গেলাম, দেখো হিস্টোরি অফ চুয়েটে ক্লিক করলাম, এটা কিন্তু একটা লিংক। এরপর দেখো আমি নতুন একটা পেজে চলে আসলাম, এটাও একটা কি পেজ। তাহলে এরকম এই সাইটটার মধ্যে অসংখ্য পেজ আছে, তাহলে প্রত্যেকটাকে আমরা বলতেছি এক একটা ওয়েব পেজ। এরকম যতগুলো ওয়েব পেজ আছে সবগুলা মিলেই আমার চুয়েটের ওয়েবসাইটটা তৈরি, এবং এই সবগুলা মিলে যেটা তার নাম হচ্ছে ওয়েবসাইট। তাহলে আশা করি বুঝতে পারছো ওয়েবসাইট এবং ওয়েব পেজের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়। তাহলে আমরা বলতে পারি কোন একটা লিংকের মধ্যে আমরা গেলে প্রত্যেকটা পেজকে আমরা এক একটা ওয়েব পেজ বলবো, আর ওই সবগুলো ওয়েব পেজ মিলে যে সাইটটা তাকে আমরা বলবো ওয়েবসাইট। অর্থাৎ একটা ওয়েবসাইট অনেকগুলো ওয়েব পেজের সমন্বয়ে গঠিত। তাহলে আমরা আমাদের আমাদের প্রেজেন্টেশনে চলে যাই, আমাদের প্রেজেন্টেশনে যাই। এবার আসো, তাহলে আমরা এখান থেকে জেনে গেলাম যে আমাদের হাইপারলিংক জিনিসটা কি, এবং ওয়েবসাইট কি জিনিস, ওয়েব পেজ কি জিনিস, এবং আমাদের একটা ওয়েব পেজ কি দিয়ে তৈরি করা হয় বলতো, কোন ল্যাঙ্গুয়েজ, HTML। HTML এর মাধ্যমে আমরা কোন একটা ওয়েবসাইট ডিজাইন করব। এবার আসো, তাহলে আমাদের এরপরে ধাপে যাই। তাহলে আমরা এই যে ডিজাইন করবো HTML এর মাধ্যমে সেটা আমরা পরে শিখবো। হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে তুমি ডিজাইন করে ফেললা, এখন যেমন আমার সুইটের ওয়েবসাইটে ডিজাইন করা আছে, এই ডিজাইন করা আছে, এখন আমি এটা ব্রাউজিং করতেছি না, এটা আমি ব্রাউজিং করতেছি ইন্টারনেটের মাধ্যমে। যার মাধ্যমে হয় কিভাবে আমি একটা ওয়েবসাইটকে সার্চ মারলে তার ডেটাগুলো পেয়ে যাচ্ছি, এই জিনিসটাকে আমরা বলি, এই পুরো জিনিসটাকে আমরা আমরা এই যে অনলাইনের মাধ্যমে যেটা দেখি, এই জিনিসটা কিভাবে দেখি বা কিভাবে আমাদের এই জিনিসগুলো হচ্ছে সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করব। তাহলে সবাই একটু খেয়াল করো, আমরা প্রথমত আসবো, আমি কিন্তু এগুলো ম্যাক্সিমাম জিনিস তোমরা জানো, ওই কারণে আমি একটু দ্রুত যাবো। তাহলে প্রথমত আসি www। এই www এটার পূর্ণরূপ তোমরা সবাই জানো, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এবং এই যে আমরা যদি বলি এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা বিশ্ব জাল বলতে পারি, অর্থাৎ আমাদের এটা পুরা বিশ্বের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। এবং এই www মানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটাকে অনেক সময় সংক্ষেপে ওয়েবও বলা হয়। তাহলে পরীক্ষায় তোমার যদি বলা হয় ওয়েব, যে কথা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব দুইটা বলাই সেম কথা, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবকে আমরা সুবিধার জন্য কি ডাকি, শুধু ওয়েবও ডাকি। তাহলে এই ওয়েবটা আমার কি হয় আসলে, এটা হচ্ছে আমাদের পুরা বিশ্বের মধ্যে, আমাদের বিশ্বজুড়ে সকল কম্পিউটারের মধ্যে একটা নেটওয়ার্ক। তাহলে আমরা বলতে পারি www ডট, এটা কি, এটা হচ্ছে একটা নেটওয়ার্ক, কার মাধ্যমে, সকল কম্পিউটারের মধ্যে। তাহলে সকল কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক, বাট এই নেটওয়ার্কটা ডেভেলপ করতে হলে তোমার কি লাগবে, ইন্টারনেট লাগবে। তাহলে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটা এই ওয়েব এবং ইন্টারনেট কিন্তু সেম না, ইন্টারনেট এটাকে হেল্প করে। আমরা অনেকে যে কাজটা করি, অনেকে মনে করি ওয়েব যে কথা ইন্টারনেট সেম কথা, না। ওয়েব কি করতেছে, সকল কম্পিউটারের মধ্যে আমার কি করলো, লিংক বজায় রাখলো, বাট এই লিংকটা ডেভেলপ করার জন্য আমার কার হেল্প লাগে, ইন্টারনেট। অর্থাৎ তোমার একটা ওয়েবসাইট তৈরি করা আছে, এখন তুমি কিন্তু ইন্টারনেট কানেকশন ছাড়া তুমি ওয়েবসাইটে যাইতে পারবা না, তোমার সবকিছু দিলা তাও যাবে না, কেন, তোমার ইন্টারনেট কানেকশন নাই। তাহলে আমার মেইন কথা হচ্ছে এটা হচ্ছে একটা বিশ্বের সকল কম্পিউটারের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা একটা আমাদের এই যে জালের ন্যায় একটা নেটওয়ার্ক, যে নেটওয়ার্কটা আমাদের কাজ করবে কার মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে। এবার আসি, এই যে আমার ওয়েব, এই ওয়েবটা গড়ে উঠছে আমাদের গড়ে উঠছে কয়টা প্রযুক্তির মাধ্যমে, তিনটা। এক নম্বর হচ্ছে HTML মানে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা আমরা পরে আলোচনা করব, আজকের লেকচারে না। এই HTML আমরা তো একটু আগে বললাম এটা একটা ভাষা, যার মাধ্যমে আমরা কি করি, একটা ওয়েবসাইটকে ডেভেলপ করি। তাহলে এটা আমার কি, এটা দ্বারা পেজটাকে লেখা হয়, যে তুমি পেজটা কেমন হবে সেটা আমি এই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে লিখতে পারি। এবার এসো দ্বিতীয়ত HTTP হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। অনেক সময় HTTP এর পরে একটা এস থাকে, HTTPS। একটু আগে আমরা দেখছিলাম যেমন সুইটের ওয়েবসাইটে দেখো HTTPS দেয়া আছে। HTTP মানে কি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আর HTTPS মানে হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউরড। হ্যাঁ, এস মানে সিকিউরড। তো একটু খেয়াল করে দেখি তাহলে,
এইচটিটিপি এটাই আলটিমেটলি আমার ওয়েব সার্ভার কম্পিউটার। অর্থাৎ তুমি দেখবা তুমি সার্চ মারলে কি www.something.com, তুমি www.something.com মারলা, অথবা তুমি একটা মনে করো আমি একটা ওয়েবসাইট বানাইলাম, এই যে কলা ওয়েবসাইট www.kola.com। এখন এই যে আমি যখন www.kola.com সার্চ মারবো, মনে করো এই ওয়েবসাইটটা আছে, কিন্তু তুমি কিন্তু সার্চ মারলে তুমি দেখবো উপরে আলটিমেটলি সে কি করলো, সামনে দিয়ে অটোমেটিক লেখা উঠলো এইচটিটিপি তার অথবা এইচটিটিপিএস দুইটা ডট দুইটা আমার স্ল্যাশ। তো তাহলে আলটিমেটলি এটা কেন? এটা হচ্ছে আমাদের ওই যে বললাম আমাদের একটা সাইট আছে, কিন্তু তার মধ্যে তোমার কানেকশনটা করে দিবে কে? ইন্টারনেট। এই ইন্টারনেট যে কানেকশনটা করেছি সেটা হচ্ছে এইচটিটিপি, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। এইটাই আমাকে কি করে ওই নেটওয়ার্কে যাওয়ার জন্য ট্রান্সফার করে দেয়। এটা নিয়ে আমরা সামনে আরো একটু বিস্তারিত আলোচনা করব। আর আরেকটা হচ্ছে আমাদের ওয়েব ব্রাউজার। আচ্ছা, তোমার কি মনে হয় তুমি যেখানে যে কোনো জায়গা থেকে তুমি খালি সার্চ মারলে হবে? না, আমার এই যে ওয়েবসাইটে যাওয়ার জন্য আমার কি লাগবে? একটা ওয়েব ব্রাউজার লাগবে। যেমন তোমরা অনেকে গুগল ক্রোমো ইউজ করো, অনেকে মোজিলা ফায়ারফক্স ইউজ করো, অনেকে অপেরা মিনি ইউজ করো, অনেকে ইউসি ব্রাউজার ইউজ করো। এর মানে ব্রাউজার ছাড়া তুমি কোন একটা ওয়েবসাইটে যাইতে পারবা না। তাহলে আমার এখানে কয়টা প্রযুক্তি সমন্বয় গঠে উঠছে? তিনটা। একটা হচ্ছে এইচটিএমএল, যে ভাষার মধ্যে আমরা লিখি, আর একটা হচ্ছে এইচটিটিপি, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, যার মাধ্যমে আমরা ইন্টারনেটের সাথে যুক্ত হয়ে যাব। আর আরেকটা হচ্ছে ওয়েব ব্রাউজার, যার মাধ্যমে আমরা ব্রাউজ করব। এবার আসি, এবার যে ইতিহাস টিম বার্নার্স-লি আমাদের এই কাজটা, এই যে আমাদের কি বলে এইচটিটিপি এর প্রযুক্ত তো, আর ডাব্লিউডাব্লিউডাব্লিউ এর এই যে প্রচলন শুরু করছিল। এখন আমার কথা হচ্ছে এগুলো হচ্ছে একটা হিস্টোরি, তোমরা এগুলো ডেটাগুলো একটু জেনে রাখবা। আমি জাস্ট অ্যাড করছি, তোমরা যাতে জেনে রাখতে পারো, একবার রিডিং করে নিবা। এবার আসি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা সংক্ষেপে ওয়েব বলতে পারি, এটার সাথে ইন্টারনেটের পার্থক্যটা কোন জায়গায়? অনেকে যে জিনিসটা মনে করে যে দুইটা সেম, না। তাহলে আমরা একটু দেখি কি কি। ইন্টারনেটে কখনো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের প্রতিশব্দ নয়, এই দুইটা সেম কথা না। ওয়েব ওয়েব জিনিসটা কি? ওয়েব মূলত ইন্টারনেটের উপর ভিত্তি করে গড়ে ওঠা একটা অ্যাপ্লিকেশন মাত্র। তাহলে ওয়েব হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, বা ওয়েব হচ্ছে ইন্টারনেটের উপর ভিত্তি করে গড়ে ওঠা। ইন্টারনেট ছাড়া এটা আমার এই যে নর্মালি কাজ করে না, যে তুমি ভিজিট করতে হলে তোমার কি লাগবে? ইন্টারনেটের হেল্প লাগবে। আর ইন্টারনেট হলো কি? বিশ্বব্যাপী বিস্তৃত একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক। এটা হচ্ছে একটা আন্তর্জাতিক নেটওয়ার্ক, যেটা আমাদের ওই নেট কানেকশনের মাধ্যমে তোমার যে কোনো জায়গায় তোমাকে নিয়ে যেতে পারবে। হ্যাঁ, এটা একটা এক ধরনের নেটওয়ার্ক। আর এর সাহায্য ছাড়া তুমি কখনো ওয়েবসাইট ভিজিট করতে পারবা না। এবার আসি, ইন্টারনেটের কারণেই ওয়েব সহজে ব্যবহারযোগ্য হয়েছে। কারণ তুমি সিম্পল চিন্তা করো না, একটা ওয়েবসাইট তুমি ব্যবহার করবা, ব্যবহার করার জন্য কি লাগবে? ইন্টারনেট লাগবে। তাহলে ইন্টারনেট ছাড়া, এই যে ইন্টারনেটের কারণে এটা ব্যবহারযোগ্য হয়েছে। আর ইন্টারনেট সাবলীল প্রক্রিয়ায় বিশ্বব্যাপী তথ্যের প্রসার ঘটিয়েছে। এর মানে আমার ইন্টারনেটটা আমার কি করে, ওই যে বিশ্বব্যাপী যত তথ্য আসে, তথ্যগুলোকে আমার কি, আমার এই যে সবগুলোকে তুমি ইন্টারনেটে সার্চ করলে যে কোনো কিছু পাচ্ছ। তাহলে এই যে প্রসারটা গড়াইছে কে? ইন্টারনেট। তাহলে আমার ইন্টারনেট কানেকশন লাগবেই। তাহলে এই দুইটা জিনিস সেম না, একটু জেনে রাখতে হবে। এবার হচ্ছে ওয়েবের বিকাশ। আমরা যে বলতেছি ওয়েব, এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটা কিন্তু আমার ধাপে ধাপে আসছে। শুরুতেই আমার আজকের মতো এত কিছু পাওয়া যায় নাই। এক নাম্বার হচ্ছে ওয়েব 1, ওয়েব 2, ওয়েব 3, ওয়েব 4। এটি স্টার্ট হয়েছিল 1990 সালে, এবং ব্যাপ্তিটা 10 বছর করে। 1990 থেকে 2000, 2000 থেকে 2010, 2010 থেকে 2020, 2020 থেকে 2030। যখন 1990 থেকে 2000 সাল এই রেঞ্জে আমরা বলি এটাকে ওয়েব 1, তার ভার্সনটা হচ্ছে কত? 1। এই যে ভার্সনটা 1, ওই ক্ষেত্রে আমার কি হইতো জানো? ওই ওয়েবে শুধুমাত্র পড়া যাইতো। যেমন তুমি মনে করো এখন কোন একটা ওয়েবসাইট, যেমন সিম্পল একটা জিনিস বলি, মনে করো তোমরা যখন এই যে ইন্টারে ভর্তি হয়েছিলা, ওয়েবসাইটে তোমরা কি করছিলা? ওই ওয়েবসাইটে তোমরা তোমাদের ডেটা ইনফরমেশন গুলো দিয়ে দিছিলা। অর্থাৎ তোমার নাম ফিল আপ করতে বলছে, তুমি নাম ফিল আপ করছো, ছবি দিতে বলছে, ছবি দিছো, অনেক কিছু করছো। এটা কিন্তু দিনে দিনে আসে নাই। যখন আমার ওয়েব 1 ছিল, ভার্সন 1 ছিল, তখন দেখা যাইতো তুমি একটা ওয়েবসাইটে ঢুকে শুধু পড়তে পারবা। আবার বলতেছি, ওয়েবসাইটে ঢুকে তুমি কি করতে পারবা? শুধু পড়তে পারবা। মানে তুমি ওয়েবসাইটে এটা লেখা আছে, এটা লেখা আছে, এটা পড়ছো, আর কিছু করতে পারো না। এর মানে আমার ওয়েব ভার্সন 1 কি করে? শুধুমাত্র ব্যবহারকারী এটা পড়তে পারে, কিন্তু তার উপর কোনো কাজ করতে পারবে না, কোনো কমেন্ট করতে পারবে না, কোনো লিখা লিখতে পারবে না। এটা হচ্ছে ওয়েব 1। তাহলে শুধু পড়ার জন্য। ওই কারণে, যেহেতু পড়ার জন্য, ওই কারণে এটার নাম, আরেকটা নামটা করে রিড অনলি ওয়েব, মানে শুধু পড়ার জন্য। আর এটাকে আমরা আরেকটা নাম দিয়ে হচ্ছে তথ্যের ওয়েব, কারণ এটা শুধুমাত্র তথ্য পাওয়া যায়, কিন্তু এই তথ্যগুলোর মধ্যে আমাদের নিজে থেকে কোনো কিছু সমন্বয় করা যায় না। এবার হচ্ছে 2, এগুলা জাস্ট জেনে রাখতে হবে। এবার হচ্ছে কি, তুমি পড়তেও পারবে, লিখতেও পারবে, মানে কি তোমার মতামত তুমি জানাই দিতে পারবে লিখার মাধ্যমে। এটা কিন্তু শুধু টেক্সট এর মাধ্যমে। এরপর এটাকে আমরা আরেকটা বলি সামাজিক ওয়েব, কারণ একজন আরেকজনের সাথে কথা বলতে পারতেছে, মানে তুমি ওয়েবসাইটে কিছু একটা পাইলে তুমি কমেন্টও করলা, দ্যাট মিনস এটা একটা সামাজিক রিলেশন প্রকাশ করলো। এই কারণে আমরা সামাজিক বা সোশ্যাল ওয়েবও বলি। ওয়েব 3,
2010 থেকে 2020 পর্যন্ত বর্তমান পর্যন্ত এটা হচ্ছে শব্দার্থিক ওয়েব। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে এটা পড়তে পারবা, লিখতে পারবা, আবার সাজেশন দিয়ে নতুন ডেটা আবিষ্কারের সুযোগ। এই কথাটার মানে কি? আচ্ছা তুমি গুগলে মনে করো একটা ওয়েবসাইট, আমাদের আমরা গুগলে কখনো নর্মালি সার্চ মারার সময় কোন একটা ওয়েবসাইট, আমরা নির্দিষ্ট ওয়েবসাইট খুবই কম মারি। যেমন আমি কিছু একটা জানতে চাচ্ছি, ওই ওয়ার্ডটা দিয়ে সার্চ মারলে ওই ওয়ার্ডটার আন্ডারে যতগুলো ওয়েবসাইট আছে সে কিন্তু তোমাকে সব দেখাই দিচ্ছে। এই যে সাজেশনের মাধ্যমে নিত্য নতুন তুমি ডেটা পাচ্ছ, এই হেল্পটা করার জন্য যে ওয়েব, এই ওয়েবটা হচ্ছে ভার্সন 3 এবং যেটা আমরা বর্তমানে ব্যবহার করি। আর তাহলে এটার মধ্যে আমরা কি পাচ্ছি? এক্সট্রা করে সুযোগ পাচ্ছি, আমরা পড়তেও পারি, লিখতেও পারি, অথবা আমি কমেন্টও করতে পারি। আবার আমরা কোনো একটা জিনিস সার্চ মারলে বা ভুল হলে সে সেটাকে আবার শুধরেও দেয়, শুধরে বলে যে আপনি কি এটা মিন করতেছেন, এরপর তোমাকে আনসার দিয়ে দেয়। আর লাস্ট নেক্সট আমাদের বর্তমানে যেটা এই যে সামনে আসবে সেটা হচ্ছে ওয়েব ফর 2020 থেকে 2030 সালের মধ্যে। তো এখানে যে কাজটা করা হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। এর মানে একটা মানুষের ন্যায় সে চিন্তা ভাবনা করতে পারবে, আচরণ থাকবে, সিদ্ধান্ত, প্রশ্নের উত্তর, মানে একজন মানুষের সাথে তুমি যেভাবে কমিউনিকেশন করতে পারো সেরকম করার জন্য ট্রাই করা হচ্ছে। তো এটা হচ্ছে ওয়েব ফর, এটা এখনো চলমান। তো বর্তমানে আমরা ওয়েব 3 ইউজ করতেছি, তাহলে এটা তো ওয়েবের বিকাশ গুলা। এবার আসি ওয়েব ডিজাইনের ধারণা। ওয়েব ডিজাইন বলতে আমরা কি বুঝতেছি? কোন একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মধ্যে কি কি থাকবে না থাকবে সেগুলো যে ডিজাইন করতে হয় সেটা হচ্ছে আমার ওয়েব ডিজাইন। এই ওয়েব ডিজাইন করার জন্য আমাদের অনেক কিছু লাগে। যেমন আমরা বলতে পারি আমাদের কোন একটা ওয়েব যখন আমরা ডিজাইন করব, এখানে আমাদের প্রথম কথা হচ্ছে আমাদের লাগতে পারে কি কি ওয়েব পেজ, কি জিনিস লাগবে, তার হচ্ছে একটা ওয়েব পেজের মধ্যে কি কি থাকতে পারে, এরপর হচ্ছে আমার ওয়েবসাইট কি জিনিস সেটা লাগবে, এরপর আমাদের জানা লাগবে ওয়েব পোর্টাল কি, এরপর আমার জানা লাগবে আইপি অ্যাড্রেস কি, এরপর আমার জানা লাগবে ডোমেইন নেম কি, এরকম অনেক কিছু আছে। এরপর একটা ওয়েব অ্যাড্রেস কি, সার্ভার কি, ক্লায়েন্ট কি, অনেক কিছু জানতে হবে। এমন না যে একবারে খালি লিখে দিলে একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেল, অনেক কাজ আছে। তো এই জিনিসগুলো তো এক কথা, একটা ওয়েবসাইটকে সুন্দর মতে একজন শিল্পী যেরকম একটা ছবিকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলে, তুমি একটা ওয়েবসাইটকে খুব সুন্দরভাবে ডিজাইন করবা, এটাকে আমরা বলি ওয়েব ডিজাইন। তার জন্য অনেক কিছু লাগে। প্রথমত আসি ওয়েব পেজ কি, সেটা আমি না বললেও হচ্ছে, তোমরা অলরেডি জানো। আর এবার আসো ওয়েব পেজে কি কি তথ্য থাকতে পারে। এক নাম্বার আসি, তুমি দেখো এই যে আইসিটি একটা লেখা দেখতেছো না, এর মানে কি? জাস্ট একটা টেক্সট। তাহলে আমরা দেখতেছি আমার কোন একটা ওয়েব পেজ, সেখানে আমার কি থাকতে পারে? আমার এই যে আমার এখানে টেক্সট থাকতে পারে। এরপর কি থাকতে পারে? এই যে এবার দেখো আমার থাকতে পারে কি, এর মধ্যে ইমেজ থাকতে পারে, কোন একটা ছবি থাকতে পারে। অর্থাৎ কোন একটা ওয়েবসাইট তুমি তার মধ্যে কোন একটা কি যুক্ত করতে পারবা, কোন একটা ছবিও চাইলে যুক্ত করতে পারবা। এরপরে খেয়াল করে দেখো, এরপরে তুমি কি দেখতেছো? এরপরে তুমি যে জিনিসটা দেখতেছো সেটা হচ্ছে ওয়েবসাইটের মধ্যে অডিও যুক্ত করা যায়। কোন একটা ওয়েবসাইট দেখবা, যেমন আমাদের এই যে অনেকে আবার ফিউশন বিডি থেকে যেমন গান ডাউনলোড করে, তো ফিউশন বিডিতে তোমার এই যে অডিও তুমি চাইলে শুনতে পারবা। বিভিন্ন ওয়েবসাইট আছে যেগুলোতে অনলাইনে গান শোনা যায় বা কোনো কিছু শোনা যায়। তাহলে এই যে অডিও শুনতে পারবা, ভিডিও শুনতে পারবা, এই যে অডিও আমার একটা ওয়েবসাইটের মধ্যে কি করা যায়? যুক্ত করা যায়। একইভাবে একইভাবে আমরা এরপরে দেখো এই মডুলাস একটা লেখা, এই লেখাটা ঘুরতেছে বারবার, এটাকে আমরা বলি অ্যানিমেশন। অর্থাৎ তুমি কোন একটা অ্যানিমেশন কি করতে পারবা? আমার ওয়েবসাইটের মধ্যে অ্যাড করতে পারবা। তাহলে আমরা বলতে পারি আমরা ওয়েবসাইটে অ্যানিমেশনও অ্যাড করতে পারি। আর লাস্ট সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস ভিডিও, যেটা আমার ভিজুয়াল আমার ভিজুয়ালাইজেশনের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। কোন একটা জিনিস বুঝতে ওই ভিডিওটা আমরা ওয়েবসাইটে কি করতে পারি? অ্যাড করতে পারি। তাহলে আমাদের এই যে এটা হচ্ছে আমার ওয়েবসাইটে কি কি থাকতে পারে। আরো আমরা সামনে আরো ডিটেলস বলবো, আপাতত জাস্ট আমরা সংক্ষেপে পড়তেছি। এবার আসি, আর এটা জানো আমাদের কয়েকটি ওয়েব পেজের সমষ্টিকে আমরা কি বলি? ওয়েবসাইট বলি। আর একটা ওয়েবসাইটে তুমি যখন ঢুকবা, যেমন আমি সুয়েটের ওয়েবসাইটে ঢুকছি, প্রথমে যেটা পাইছি এটাকে আমরা বলি হোম পেজ। কি বলি? হোম পেজ। এই হোম পেজের পর আমরা বিভিন্ন পেজগুলোতে কি যাই, যেখানে আমরা ক্লিক করব সেই ওয়েবসাইটে, সেখানে আমরা চলে যাচ্ছি বিভিন্ন পেজে। আর সবগুলো পেজের সমন্বয় ওয়েবসাইট, যেটা আমরা আগে বলছিলাম। এবার আসি আপলোড আর ডাউনলোড। আশা করি এটাতে কারো কোনো সমস্যা নাই। যেমন সিম্পল ফেসবুকে তোমরা এই যে নিজের ছবি আপলোড দাও, আরেকজনের ছবি ডাউনলোড করো। এই যে নিজের ছবি আপলোড দেওয়া, আরেকজনের ছবি ডাউনলোড করা, এটা যারা করো তাদের জন্য তার ডেফিনেশনের প্রয়োজন নাই। তুমি নিজেই আপলোডার, তুমি নিজেই ডাউনলোডার। তাহলে আমরা দেখি আপলোড মানে কি? আমাদের নিজের কম্পিউটার হতে কোন একটা নির্দিষ্ট ফাইলকে সার্ভারে প্রেরণ করা। তো আরেকটা কথা বলে রাখি, তুমি এই যে যেমন আমি ফর এক্সাম্পল তোমার বলি, আচ্ছা তুমি যেমন কোন একটা জায়গায় তুমি একটা ছবি আপলোড দিয়ে দিছো, ওই আপলোডের জন্য তোমার তোমার নিজের ফোন বা ল্যাপটপের কি কোনো জায়গা খাচ্ছে? না। ওইটা যখন তোমার ফোনে থাকে তখন জায়গা ইউজ করে। তাহলে তুমি এটা যখন অনলাইনে দিয়ে দিছো, সেটা কি জায়গা ইউজ করে না? করে। কার জায়গায় ইউজ করছে? এটা হচ্ছে সার্ভার। অর্থাৎ যেমন ফেসবুক কোম্পানির বড় সড়ো সার্ভার আছে, তুমি যা দিচ্ছ তাদের সার্ভারে এগুলো কি হয়ে যাচ্ছে? সবগুলা অ্যাড হয়ে যাচ্ছে, সেখানে অনেক স্পেস আছে।
তাহলে অনলাইনে আমরা কি করি, আমরা আসলে কিছু একটা দিলে সেটা সার্ভারে চলে যাচ্ছে, অর্থাৎ সেন্ট্রালি যার মাধ্যমে হচ্ছে সেটা হচ্ছে সার্ভার, এটা হচ্ছে সেন্ট্রাল কম্পিউটার যেটাকে আমরা বলি সার্ভার। আর আমরা যারা ইউজ করি তাদেরকে বলি কি ক্লায়েন্ট। যেমন আমার কম্পিউটারটা ক্লায়েন্ট, আমি কম্পিউটারে ইউজ করতেছি ওই যে ফেসবুকের সেন্ট্রাল কম্পিউটারের যে জিনিসগুলা, ওই রিসোর্স গুলো যে ইউজ করতেছি তারা হচ্ছে কি সার্ভার। তাহলে সার্ভার আমাদেরকে কি দিচ্ছে, সার্ভিস দিচ্ছে, আর আমরা কি করতেছি সার্ভার থেকে সার্ভিসটা নিচ্ছি। তাহলে তুমি দিচ্ছ সেটা কোথায় চলে যাচ্ছে, সার্ভারে। এই সার্ভারে সেভ থাকার কারণে আরেকজন পাচ্ছে, আর তুমি যখন ডিলিট করে দিলে সার্ভার থেকে ডিলিট হয়ে গেছে। তাহলে আমরা আপলোড আর ডাউনলোড আমার আশা করি নতুন করে বোঝানোর দরকার নাই, তোমরা নিজেরা এটার মধ্যে অনেক বেশি এক্সপার্ট। এবার আসি আসলে কি করতে হয় দেখো, এখানে এখানে তুমি একটু তাকায় দেখো, এই যে স্ক্রিনে একটা কম্পিউটার দেখা যাচ্ছে, এখানে একজনের টাইপ করতেছে, সে টাইপ করতেছে, মনে করো কোন একটা সাইট সে ভিজিট করবে, সে টাইপ করতেছে। এই যে এই কম্পিউটারটাকে আমরা বলি কি ইউজার কম্পিউটার বা ক্লায়েন্ট কম্পিউটার। আর এখানে এটা হচ্ছে সার্ভার, অর্থাৎ সেন্ট্রালি যার যেখানে কানেক্ট থাকবে সেটা হচ্ছে আমার সার্ভার কম্পিউটার, এই সার্ভার কম্পিউটার। এখন তোমার কোন একটা ডেটা কোথায় আছে বলো, তুমি একটা ওয়েবসাইট ভিজিট করবে, সেটা কোথায় আছে, সার্ভারে আছে। তাহলে আমার কি করতে হবে, সার্ভারে যেয়ে তোমাকে বলতে হবে আসলে এটা কি জানো, আমি যদি আমাদের কম্পিউটারের, যদি আমরা এভাবে বলি যে যদি এমন থাকতো সার্ভার কম্পিউটার আর আমাদের হোস্ট কম্পিউটার বা আমাদের ইউজার কম্পিউটার, এটা যদি মুক্ত থাকতো তখন কি করতো জানো, এরকম হয়তো ইউজার কম্পিউটার কোনো কিছু আমি দিলাম, সে সার্ভারকে যায় বলতো সার্ভার ভাইয়া আমাকে কি এটা এটা ভিজিট করার অনুমতি দিবেন। এরপর সার্ভার ভাইয়া দেখবে, দেখার পর কি করবে, সে বলবে আচ্ছা ঠিক আছে দিয়ে দিলাম, এই যে দিয়ে দিলাম, এরপর তোমাকে অনুমতি দিয়ে দিবে। অর্থাৎ মুখে বলতো, কিন্তু আসলে মুখে বলে না, এটা আমার এমনি হয়ে যায়। এবার দেখো কাহিনী দেখো, তাহলে আমি একটা এখানে এই যে দেখো, এখানে এই যে একটা জিনিস আমি সার্চ করলাম, যেখানে একটা জিনিস সার্চ করতেছি, এই সে কাকে জিজ্ঞেস করলো, সার্ভারে। তাহলে আমি এই সার্ভারে বললাম কি করলাম, রিকোয়েস্ট করলাম যে ভাইয়া দেন না, একটু দেন না, একটু ভিজিট করে শেষ করে দিব। তাহলে এই যে আমি রিকোয়েস্ট করলাম একটু করে আমাকে ভিজিট করতে দেওয়ার জন্য, এটাকে বলে আমি ইউজার রিকোয়েস্ট, মানে আমি ব্যবহার করতে চাচ্ছি, অনুমতি দেন না, কারণ অনুমতি না পাইলে আমি ইউজ করতে পারবো না। এবার সার্ভার ভাইয়া কি করলো, সব দেখে বললো যে না দেওয়া যায়, কোনো সমস্যা নাই। তখন তোমাকে কি দিবে, উনি সে তোমাকে সাড়া দিবে বা রেসপন্স দিবে। তাহলে সেখান থেকে সার্ভার একটা রেসপন্স করলো, তখন থেকে দেখো এই কম্পিউটারের মধ্যে একটা ওয়েবসাইট চলে আসছে। তাহলে তুমি টাইপ করলা, সার্চ করলা, সার্চ করার সাথে সাথে কিন্তু আমরা পেজটা পাই না। একটু ভালো করে খেয়াল করে দেখো, তুমি একটা ওয়েবসাইটে সার্চ করলা, তুমি কি সাথে সাথে ওয়েবসাইটটা পাই যাও, না পাও না। তুমি কি করো, সার্চ করলা, সার্চ করার কিছুক্ষণ পরে যেয়ে পাও। কারো ইন্টারনেট স্পিড যদি বেশি হয় সে তাড়াতাড়ি পায়, কারো ইন্টারনেট স্পিড কম হলে সে দেরিতে পায়। তাহলে এই যে লেট করে, লেট করার কারণ কি, লেট করার কারণ একটাই, তুমি সার্চ করার পর যে এটা আমার এই যে আস্তে আস্তে লোড হচ্ছে, এই লোড হইতে হইতে সে কি করে, সে সার্ভারকে রিকোয়েস্ট করে, সার্ভার রেসপন্স করে। এই রিকোয়েস্ট করতে এবং রেসপন্স করতে আমার কিছু পরিমাণ আমাদের মেগাবাইটের প্রয়োজন হয়, বা আমাদের এই যে আমরা আমাদের এমবি লস হয়, এই কারণে আমার এমবি লাগে। এরপর তুমি রিকোয়েস্ট করলে, তুমি রেসপন্স পেলে, এরপর তুমি এটা ব্যবহার করতেছো। এখন এর মাঝখানে সময় কিন্তু তুমি ওয়েব পেজটা দেখবা না, তুমি রিকোয়েস্ট রেসপন্স পাওয়ার পরে তোমার এখানে এটা শো করবে। এবার তোমরা আশা করি এই জিনিসটা দেখছো যে তোমরা রেজাল্টের যেদিন দে, ওই এডুকেশন বোর্ডের আমাদের ওয়েবসাইটে ওই দিন আর ঢুকা যায় না, সার্ভার নট ফাউন্ড। কেন, তুমি রিকোয়েস্ট দিচ্ছ, দেওয়ার পর এরকম অনেকে রিকোয়েস্ট দিচ্ছে, কিন্তু এই সার্ভারে এটা কি থাকে, ক্যাপাসিটি থাকে। তো এখন দেখা যাচ্ছে সবাই যখন এট এ টাইম তাকে রিকোয়েস্ট করতে সে সবাইকে রেসপন্স দিতে পারে না, সে কয়েকজনকে আস্তে আস্তে রেসপন্স দেয়। তো তখন দেখা যায় যখন অতিরিক্ত হয়ে যায়, তার আর কন্ট্রোলে নাই, তখন সে আমাদের তখন দেখা যায় ওই সার্ভারটা আর কাজ করে না, তখন আমাদের সার্ভার ডাউন হয়ে যায়। আর এরপরে দেখবো যখন আমাদের নর্মালি আমাদের আবার এই যে আমরা সার্চ মারি, তখন কিন্তু ঠিকই আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা একটা কথাই বলতে পারি, সেটা হচ্ছে কি, এই যে তুমি রিকোয়েস্ট করতে হবে, তাহলে তুমি একটু এখানে এটা আবার দেখো, অ্যানিমেশনটা ভালো করে দেখো, তুমি স্ক্রিনের দিকে দেখো, স্ক্রিনের দিকে দেখো ল্যাপটপের। তাহলে দেখো একটা সার্চ করলো, এই যে একটা জিনিস সার্চ করলাম, করার পর তাহলে সে কি করলো, ইউজারের রিকোয়েস্ট করলো, সে রেসপন্স করলো, রেসপন্সের পর্যায়ে আমার সাইটটা ওপেন হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমার রিকোয়েস্ট সার্ভার, আমাদের রিকোয়েস্ট করব, রেসপন্স করবে, দেন আমি পাবো। তো যার নেটের স্পিড যত বেশি, তার রিকোয়েস্টটা তত তাড়াতাড়ি যায়, রেসপন্সটাও তত তাড়াতাড়ি আসে, এবং তার ক্ষেত্রে দেখা যায় সে ওয়েবসাইটটা তাড়াতাড়ি ভিজিট করতে পারতেছে। তো এই ক্ষেত্রে হচ্ছে ওই নেটের স্পিডের উপর ডিপেন্ড করে। এবার আসো, এখন কথা হচ্ছে, তুমি জাস্ট বলে দিলা ভাইয়া আমি রিকোয়েস্ট করব, আমি রিকোয়েস্ট করব, সার্ভার ভাইয়া দেন না, সার্ভার ভাইয়া বললো আচ্ছা যাও দিয়ে দিলাম। এখন এই যে দিবা, এই যে তুমি রিকোয়েস্ট করলেই সার্ভারের কাছে চলে যাচ্ছে, তুমি সার্ভার ভাইয়ারে বললা, এ বলার জন্য তো সার্ভার ভাইয়ের কাছে যাইতে হবে,
এই যে প্রসেসটা, ল্যাপটপ তোমার কাছে, সার্ভার কিন্তু আমেরিকাতে বসে আছে, তুমি বাংলাদেশ থেকে ব্রাউজিং করতেছো, সার্ভারটা আমেরিকায় বসে আছে, এই যে এখান থেকে আমেরিকাতে সার্ভারের কাছে যাবে, হ্যাঁ, এই যাওয়ার জন্য তোমার একটা মাধ্যম লাগবে না? কার হেল্প নিবে? এখানে তো আর একটা প্লেন এসে পাঁচ করে নিয়ে যায়গা না। তাহলে আমার কি হয়, এখানে আসলে যে কাজটা হয় সেটা হচ্ছে আমার ইন্টারনেটের প্রয়োজন হয়। ইন্টারনেট আমাদের এই হেল্পটা করে, এবং আমরা এক কথায় বলবো যে আমাদেরকে হেল্প করে তার নাম হচ্ছে এইচটিটিপি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। ও আমাকে ইন্টারনেটের মাধ্যমে কি করে, ট্রান্সফার করতে হেল্প করে। এবং এরপর আমি কি করি, আমি হচ্ছে এটা ক্লায়েন্ট, আমি তাকে, আমি সার্ভারকে আমি রিকোয়েস্ট করতেছি, সার্ভার আমাকে কি করতেছে, রেসপন্স করতেছে। যেমন তুমি কোনো কিছু একটা ডাউনলোড করো বা কোনো কিছু একটা আপলোড দাও, এই ক্ষেত্রে আমাদের সেম কাজগুলো হয়। এরপর আসি এইচটিটিপি জিনিসটা কি, তো আমরা একটু দেখি টিটিপি জিনিসটা কি, সবাই একটু দেখি তো, কোনো প্রবলেম তো আশা করি হচ্ছে না? হ্যাঁ, ওকে, তাহলে আমরা আমাদের সামনের দিকে আগাই। এবার আসি আমাদের এইচটিটিপি কি। হ্যাঁ, আমি পরে তোমাদের প্রশ্ন দেখবো, যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করবা, আমি আশা করি তেমন প্রশ্ন থাকার কথা না। এইচটিটিপি কি, আমরা লিখাটা একটু পড়ি। এইচটিটিপি এর ফুল মিনিং হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তাহলে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের এইচটিটিপি এর মিনিং। তাহলে আমরা বলতে পারি এইচটিটিপি হলো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। ইন্টারনেটে টিসিপি কে আমরা সামনে দেখবো, এরপর হচ্ছে আইপি প্রোটোকল, এগুলো আমরা সামনে দেখবো। মাধ্যমে যে প্রোটোকল ওয়েব সার্ভার ও ক্লায়েন্টের মধ্যে ডেটা আদান প্রদান করে। মেন কথা হচ্ছে এটা, ওয়েব সার্ভার অর্থাৎ তোমার ওয়েবসাইটটা যে সার্ভারের কাছে আছে, এবং ক্লায়েন্ট, ক্লায়েন্ট মানে কি, তুমি, তোমার কম্পিউটার হচ্ছে ক্লায়েন্ট। এই ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে যে আদান প্রদান করে, এমন না খালি আদান করে প্রদান করে না, সে আদানও করে প্রদানও করে। এর মানে দিবেও নিবেও, ডাউনলোডও করতে পারবা, আপলোডও দিতে পারবা। হ্যাঁ, তাহলে আমাদের এই যে আদান প্রদানের জন্য যে হেল্প করে তাকে আমরা বলি কি, এইচটিটিপি। সে ক্লায়েন্টের, যে ক্লায়েন্ট যখন ব্রাউজিং করবে, কোন একটা ব্রাউজারে ঢুকবে, ব্রাউজারে ঢুকার পর এই যে ব্রাউজিং করবে, ব্রাউজিং করার পর এই যে সে সার্ভারকে অনুরোধ করবে, সার্ভার এটা কি করবে, সে রেসপন্স করবে, করার পর এইচটিটিপি, এই যে আমাদের রিকোয়েস্ট করলো, রেসপন্স পাইলো, এই মাঝখানে যে হেল্পটা করলো কে, এইচটিটিপি। এবার আসো, মোস্ট ইম্পর্টেন্ট, অনুধাবনমূলক আসতে পারে এইচটিটিপি এর কাজ কি। তাহলে এক নাম্বার কাজ, সার্ভারের সাথে ব্রাউজারের সংযোগ তৈরি করা। তোমার যে ব্রাউজার, তোমার কম্পিউটারের ব্রাউজার বা তোমার মোবাইল ফোনের ব্রাউজার, তার সাথে সার্ভারে যদি কানেকশন না থাকে, সংযোগ না থাকে, তুমি জাস্ট বাসা থেকে সারাদিন চিল্লাও না। আচ্ছা তুমি আমারে বলো, তোমার মনে করো মোবাইলে নেট আছে, সব আছে, তুমি যদি বাসায় বসে বসে চিল্লাও, সার্ভার ভাই আমাকে জয়েন দেন না, তোমার কি মনে হয় জীবনে জয়েন দিবে? না। কার হেল্প লাগবে? আমাদের এইচটিটিপি এর হেল্প লাগবে। তাহলে যেখানে যার হেল্প লাগবে তার হেল্পে নিতে হবে। সারাদিন বাসায় চিল্লাইলে, মাইকিং করলে কোনো কাজ হবে না, তোমাকে জায়গা মতো ক্লিক করতে হবে। তো জায়গা মতো ক্লিক না করলে ঝামেলা, অজায়গায় ক্লিক করলেও ঝামেলা। তাহলে আমাদের সার্ভারের সাথে ব্রাউজারের সংযোগ যে তৈরি করবে, কে তৈরি করবে? এইচটিটিপি। এবার আসি, ব্রাউজারের যে কোনো অনুরোধ সার্ভারে পৌঁছে দেওয়া, অর্থাৎ ব্রাউজার রিকোয়েস্ট করলো, ভাই দেন না, এই দেন না যে করলো, যে রিকোয়েস্টটা পৌঁছে দিল, সেটা হচ্ছে আমাদের এই যে, সেটাকে করে এইচটিটিপি। এরপর ব্রাউজার যে অনুরোধ করলো, অনুরোধ মোতাবেক সাড়া দেওয়ার জন্য ওয়েব পেজকে ব্রাউজারে নিয়ে আসা। ওই যে রেসপন্স করলো, রেসপন্স করে কি করে, সাড়া দিয়ে দিল। এরপর ব্রাউজার এবং সার্ভারের সংযোগ বিচ্ছিন্ন করা, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। তুমি রিকোয়েস্ট করলা, রিকোয়েস্ট করার পর কি হইলো, রিকোয়েস্ট করার পর তোমারে রেসপন্স করলো, তোমার কি মনে হয়, রেসপন্স করার পর এরপর তুমি মনে করো নেট টেট অফ করে ঘুমাই গেছো, সকালে উঠে যদি তুমি চিন্তা করো, আমি তো রিকোয়েস্ট করছিলাম, রেসপন্স করে দিছে, নিজের মতো এখন ইউজ করব, সেটা কি পারবা? জীবনেও না। তুমি যখন আবার ঢুকবা, তোর আবার রিকোয়েস্ট করতে হবে। এর মানে তোমাকে বারবার রিকোয়েস্ট করতে হবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, সে যখন তোমার সার্ভারের সাথে সে একটা কানেক্ট করে দিল না, এইচটিটিপি, যখন তুমি সার্ভারটা থেকে বের হয়ে যাবা, বের হওয়ার পর সে যে কাজটা করবে, ওই যে সার্ভারের সাথে ব্রাউজারের কানেকশনটা লস্ট করে দিবে। এর মানে এরপরে তুমি যদি আবার ব্রাউজিং করতে যাও, আবার রিকোয়েস্ট করতে হবে, বারবার রিকোয়েস্ট করতে হবে, বারবার রেসপন্স পাবা। এবার আসো, একটা ওয়েব সে কিভাবে কাজ করে, আমরা একটু দেখি। এখানে এক দুই দিয়ে দেওয়া আছে। প্রথমে দেখো, একটু ভালো করে খেয়াল করো। প্রথমত আসো, ব্রাউজার প্রোগ্রাম, এটাকে আমরা বলি, এটা আমাদের ক্লায়েন্ট। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট। আচ্ছা, এবার দেখি ব্রাউজার প্রোগ্রাম, এটা হচ্ছে আমার এক, তাহলে আমাদের ব্রাউজিং করতেছি আমরা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মেইন ক্লায়েন্টটা। এরপর সে কোথায় গেল, এক থেকে দেখো এই যে দুইয়ে গেল। এই দুই মানে কি, ইন্টারনেট সংযোগ। এর মানে
তুমি ব্রাউজার ওপেন করলা, কোনো সমস্যা নাই। ব্রাউজার ওপেন করার পর যদি ইন্টারনেট সংযোগ না থাকে তাহলে কিন্তু ঝামেলা আছে। ইন্টারনেট সংযোগ না থাকলে সে কি করবে, তাহলে সামনের দিকে আর প্রসিড করতে পারবে না। এই ইন্টারনেট সংযোগ থাকলে ইন্টারনেট সংযোজনের মাধ্যমে সে তোমাকে কার কাছে পাঠিয়ে দিবে, সে তোমাকে এইচটিটিপি এর কাছে পাঠিয়ে দিবে। কার কাছে? এইচটিটিপি। ইন্টারনেটের মাধ্যমে এইচটিটিপি এর কাছে পাঠিয়ে দিলে এই এইচটিটিপি কি করে, এইচটিটিপি যায় এই যে সার্ভারের কাছে যায়, এইচটিএমএল যে ডকুমেন্টের আমাদের ডকুমেন্টের জন্য কি করে, সে মনে করো রিকোয়েস্ট করলো। রিকোয়েস্ট করার পর ওই ডকুমেন্টটা, কারণ তুমি মনে করো একটা ডকুমেন্ট ওপেন করতে যাচ্ছ, সার্ভারের মধ্যে ওইখানে একটা জিনিস আছে, এটা আমি ডাউনলোড করব, তাহলে তুমি তাকে রিকোয়েস্ট করলা। রিকোয়েস্ট করলে এরপর সেই ডকুমেন্টটা তোমাকে ওপেন করতে দিবে কার মাধ্যমে? এইচটিটিপি এর মাধ্যমে। এইচটিটিপি আবার ইন্টারনেট কানেকশন যদি তখন লস্ট হয়ে যায়, যেমন এরকম মনে করো তুমি একটা ওয়েবসাইট ভিজিট করলা, করতে যাই তুমি সার্চ মারলা, মানে পুরোপুরি ওয়েবসাইটটা তোমার আসার আগে যদি নেট কানেকশন অফ হয়ে যায় তাহলে কি সেই সামনের দিকে আর প্রসিড করে না, সেখানে অফ হয়ে যায়, আবার নতুন করে করতে হয়। এর মানে তোমার ওই যে তুমি রিকোয়েস্ট করলা, রেসপন্স পাওয়ার পর এইচটিটিপি তোমাকে যে আবার দিবে, কার মাধ্যমে দিবে? ইন্টারনেটের মাধ্যমে দিবে। এর মানে তোমার ইন্টারনেট সংযোগ তখনও থাকতে হবে। থাকার পর ইন্টারনেট সংযোগের মাধ্যমে সে কি করবে, এই যে ক্লায়েন্টের কাছে রেসপন্সটা দিয়ে দিল। এই যে তুমি রিকোয়েস্ট করলা, রিকোয়েস্টটা তাহলে কি হয়, আমি রিকোয়েস্ট করলাম ইন্টারনেটের মাধ্যমে, সেটা এইচটিটিপি এর কাছে গেল, এইচটিটিপি সার্ভারের সাথে তাকে কানেক্ট করে দিল, সার্ভারকে রিকোয়েস্ট করলো, সার্ভার রেসপন্স করলো, এই রেসপন্সটা ইন্টারনেটের সাহায্যে এইচটিটিপি কার কাছে এনে দিল, ক্লায়েন্টের কাছে এনে দিল। দেন ওই যে আমার কাঙ্ক্ষিত ওয়েবসাইট, ওই কাঙ্ক্ষিত ওয়েবসাইটটা আমার ক্লায়েন্ট কি করতে পারবে, ভিজিট করতে পারবে। এটা হচ্ছে ওভারঅল কাজটা। পরীক্ষার জন্য অনুধাবনমূলক প্রশ্নের জন্য আমাদের এই যে 3 নাম্বার বা 4 নাম্বার প্রশ্নের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, একটা ওয়েবসাইট কিভাবে কাজ করে তার ব্লক ডায়াগ্রামের মাধ্যমে দেখাও। তখন তোমাকে এই চিত্রটা এঁকে দিতে হবে এবং প্রত্যেকটা ধাপ লিখে দিতে হবে। প্রথমে রিকোয়েস্ট করে, ইন্টারনেটের কানেকশন থাকতে হবে, ইন্টারনেটের মাধ্যমে এইচটিটিপি রিকোয়েস্ট করে, দেন সে রেসপন্স করে, দেন ইন্টারনেটের মাধ্যমে আমাকে কি দেওয়া হয়, রেসপন্স দেওয়া হয়। রেসপন্স দিলে আমি ওয়েবসাইটটা ওপেন করতে পারি, ওয়েবসাইটটা অটোমেটিক আমার ওপেন হয়ে যায়। এই কথাগুলো লিখে দিতে হবে। এবার আসো এফটিপি। আমি একটু আগে বলছিলাম এফটিপি, এই এফটিপি জিনিসটা কি সেটা আমাকে একটু বুঝতে হবে। হ্যাঁ, তো এতক্ষণ আমরা যেটা বুঝলাম, এতক্ষণ যেটা দেখলাম সেখানে একটু কথা আছে। এতক্ষণ আমরা আলোচনা করতেছিলাম ওয়েবসাইট ভিজিট নিয়ে, মানে তোমার কোন একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটটা তুমি ভিজিট করবা, ওয়েবসাইটে ঢুকবা, ওয়েবসাইট থেকে বের হবা, এই জিনিসটা। কিন্তু আমি যদি কোনো কিছু আপলোড করি বা ডাউনলোড করি তখন আমার কি লাগে সেটা আমাকে এখন বুঝতে হবে। দেখো, যেমন দেখো আমার এখানে একটা ফিগার আছে, তোমরা নিচের দিকে দেখো, এই যে আমার এখানে একটা ফিগার আছে। এই ফিগারের মধ্যে একটু খেয়াল করো, এখানে হচ্ছে আমার ইউর কম্পিউটার আর এখানে হচ্ছে রিমোট কম্পিউটার। রিমোট কম্পিউটার বলতে আমরা ওই আমাদের সার্ভার কম্পিউটারটা বুঝতেছি। এখন আমি কি করতেছি, আমি এখানে আপলোড করতে পারি, আমি কোনো কিছু ডেটাকে কি করতে পারি, আপলোড করতে পারি, আবার আরেকজনের চাইলে ডাউনলোড করতে পারি, আমি নিজেও ডাউনলোড করতে পারি। তাহলে কোনো কিছু আপলোডও করতে পারি, ডাউনলোডও করতে পারি। এই আপলোড এবং ডাউনলোডে আমাকে যে হেল্প করে তার নাম হচ্ছে এফটিপি। এই এফটিপি জিনিসটা কি একটু বুঝতে হবে। তো তোমাকে জাস্ট জেনে রাখতে হবে, এই যে অনেক সময় পরীক্ষা আসে আপলোড এবং ডাউনলোডে হেল্প করে কে, এফটিপি। তাহলে আমার এটার পুনরূপ হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। কোন একটা ফাইল সেটা তুমি ট্রান্সফার করে দিবা। আর ফাইলের তো একটা এক্সটেনশন থাকে, যেটা তোমার এই যে আমরা আগামী ক্লাসে আলোচনা করবো, যেমন পিডিএফ থাকতে পারে, ডক থাকতে পারে, অনেক ধরনের, সেগুলো আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তাহলে আমার এফটিপি তার পূর্ণরূপ কি, ফাইল ট্রান্সফার প্রোটোকল। এটি কি করে, এটি দেখো, এটি ইন্টারনেট মাধ্যম ব্যবহার করে ফাইল আদান প্রদানের জন্য ব্যবহৃত প্রোটোকল। এটা আমার ইন্টারনেট কানেকশন ছাড়া কিন্তু এটা হয় না। তাহলে এফটিপি এর মাধ্যমে ব্যবহারকারী অন্যের কম্পিউটার থেকে ফাইল প্রয়োজন অনুযায়ী নিজের কম্পিউটারে নিতে পারে, তাকে আমরা বলি ডাউনলোড। আর উল্টাটাকে আমরা কি বলি, আপলোড। তাহলে আমি যদি আলটিমেটলি অন্যের কম্পিউটার বলতে আমরা ওই সার্ভার কম্পিউটার বুঝতেছি। আমি একটা ফাইল আপলোড করলাম, যেমন আমি ফেসবুকে ফাইল আপলোড করতেছি, তোমরা সবাই পাচ্ছ না, পাচ্ছ। এই যে আমি করলাম আপলোড, তোমরা করতেছো ডাউনলোড। তাহলে এই যে আমি আপলোড করলাম সেগুলো কোথায় জমা আছে, সেগুলো আমার সার্ভারে জমা আছে। তুমি সার্ভার থেকে ডাউনলোড করতেছো আর আমি সার্ভারে আপলোড দিছি। তাহলে আমার এই জিনিসটা এক্ষেত্রে আমাকে হেল্প করতেছে কে, এফটিপি বা ফাইল ট্রান্সফার প্রোটোকল। তো সেক্ষেত্রে একটা আমি মাঝখানের জিনিসগুলো তোমরা পড়ে নিও। তবে আমাদের এখানে আমরা একটা কথা বলে রাখি, এই যে সার্ভারের যেসব ফাইল ব্যবহারকারী অ্যাক্সেস করার ক্ষমতা থাকে, শুধুমাত্র সেসব ফাইল ব্যবহারকারী অ্যাক্সেস করতে পারবে। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, একটা ওয়েবসাইটে আমরা যদি সিকিউরিটি দিয়ে রাখি, তুমি সবকিছু অ্যাক্সেস করতে পারবা না। তাহলে তুমি কি কি অ্যাক্সেস করতে পারবা, এই অ্যাক্সেস করতে পারবা কি পারবা না, সেটা আমাদের তার উপর, সেটা আমার দুই ভাবে করা যায়। একটা হচ্ছে প্রাইভেট, আমাদের একটা হচ্ছে প্রাইভেট অ্যাক্সেস, আর একটা হচ্ছে পাবলিক অ্যাক্সেস। যেমন পাবলিক বলতে কেমন, তুমি দেখবে কিছু ওয়েবসাইটে তুমি ডাইরেক্ট ঢুকে সবকিছু নিতে পারতেছো, আর কিছু কিছু ওয়েবসাইটে তোমার কি করা লাগে,
তোমার ইমেল দিয়ে লগ ইন করা লাগে, লগ ইন করে দেন ওদেরকে পারমিশন দেওয়া লাগে, ওরা তোমার সবকিছু অ্যাক্সেস করতে পারবে। দেন তুমি পারমিশন দিলে, পারমিশন যদি তুমি মেইল আইডি দিয়ে লগ ইন করো পাসওয়ার্ড দিয়ে, তখন তারা কি করে তোমাকে অ্যাক্সেস দেয়। তাহলে একটা হচ্ছে তুমি পাবলিক, যে কেউ যে কোনো সময় ব্যবহার করতে পারো, আর একটা হচ্ছে আমার প্রাইভেট, প্রাইভেটলিও ব্যবহার করা যায়। তো অ্যাক্সেস দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে পাবলিক অ্যাক্সেস আর একটা হচ্ছে প্রাইভেট অ্যাক্সেস। তাহলে পাবলিক অ্যাক্সেস সবাই করতে পারবে, প্রাইভেটটা সবাই করতে পারবে না। এবার আসে দুইটা ইম্পর্টেন্ট জিনিস, ক্লায়েন্ট কম্পিউটার কি, সার্ভার কম্পিউটার কি। এটা তো বুঝতেই পারতেছো, আমরা হচ্ছে ক্লায়েন্ট, ইন্টারনেটের মাধ্যমে আমরা সার্ভারের সাথে তথ্য আদান প্রদান করি। আর ক্লায়েন্ট কম্পিউটার কি করে, বা এখান থেকে জাস্ট তোমরা দেখে নিবা ক্লায়েন্ট কম্পিউটার কি করে আর ওয়েব সার্ভার কি করে, সেই জিনিসগুলা। এবার এসে আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস নিয়ে আমি ডিটেলস আলোচনা করবো আগামী ক্লাসে। তবে আজকে আমরা একটা কথা বলে রাখি, প্রথমত আসি আইপি অ্যাড্রেস বলতে আমরা আসলে কি বুঝি, আমি সংক্ষেপে বলি। সংক্ষেপে বলতে, আচ্ছা তোমরা, আমরা যেরকম বলি না, আমাদের কোনো একজনের, আমাদের একজন মানুষের একটা নাম আছে না, এরকম আমাদের কোন একটা ওয়েবসাইটের কিন্তু একটা নাম আছে, যেমন www.chuet.ac.bd। এখন কম্পিউটার তো আমার এই লেখাগুলো বুঝে না। তুমি যে chuet.ac.bd বললা, এটা কি কম্পিউটার বুঝে? বুঝে না। তখন কম্পিউটার কি করে জানো? আলটিমেটলি আমরা ওয়েবসাইট বানানোর সময় এই www.chuet.ac.bd তার আন্ডারে একটা কোড আছে, মনে করো 127.89.84.109, এরকম একটা কোড থাকে, এটাকে আমরা বলি আইপি অ্যাড্রেস। এর মানে কম্পিউটার এগুলোকে আমাদের, আমাদের এই যে আমি তো ডেসিমেলে বললাম, ডেসিমেলটাকে কম্পিউটার কি করে, বাইনারিতে কনভার্ট করে। কারণ কম্পিউটার তো বাইনারি ছাড়া বুঝে না, তখন সে কি করে, তোমার যে অ্যাড্রেসটা, তো আমাদের সুবিধার জন্য আমরা অ্যাড্রেসটা এভাবে পড়ি, কিন্তু কম্পিউটার সেটাকে কিভাবে খুঁজে নেয়, ওই আইপি অ্যাড্রেসের মাধ্যমে। এই আইপি অ্যাড্রেস মানে কি, বাইনারি একটা অ্যাড্রেস, মানে তুমি যে অ্যাড্রেসটা ফিজিক্যালি দেখতেছো, সেই অ্যাড্রেসের তার তার ভিতরে একটা কি আছে, ওই অ্যাড্রেসের রেসপেক্টে একটা বাইনারি অ্যাড্রেস আছে। ওই বাইনারি অ্যাড্রেসটাকে আমরা কি বলি, আইপি অ্যাড্রেস বলি। এবং তুমি দেখবা একটা ওয়েবসাইট কিন্তু, দুইটা ওয়েবসাইটের কিন্তু সেম নাম হয় না। এক নামের ওয়েবসাইট কয়টা? একটাই। কারণ একটা নামের আন্ডারে একটাই অ্যাড্রেস থাকে, আইপি অ্যাড্রেস বলি, একটা বাইনারি কোড থাকে। ওই বাইনারি কোড, এরকম বাইনারি কোড দুইটা হইতে পারে না, এক একজন এক এক সাইটের জন্য এক এক রকম, এবং এক একটা আমাদের এক এক ভাবে করতে হয়। তো আমরা বলতে পারি আইপি অ্যাড্রেস হচ্ছে কি, আমরা কোন একটা ওয়েবসাইট যখন খুলবো, এই ওয়েবসাইটের নাম আছে, এই নামটাকে আমরা বলি ডোমেইন নেম। কি বলি? ডোমেইন নেম। এবং ওই ডোমেইন নেমের আন্ডারে যে বাইনারি বা ডেসিমেল ডিজিটটা থাকে, তাকে আমরা বলি আইপি অ্যাড্রেস। এগুলো আমরা নেক্সট দিন করবো। এই আইপি অ্যাড্রেস অনেকগুলো থাকে, ক্লাস এ থাকতে পারে, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, ক্লাস ই, মানে অনেক ধরনের আইপি অ্যাড্রেস থাকতে পারে। তো সেগুলো আমরা আজকে দেখাচ্ছি না, আমরা আগামী ক্লাস দেখাবো। যেমন ফর এক্সাম্পল এখানে একটা দেওয়া আছে যে আমাদের এই যে ক্লাস সি ট্যাবের একটা আইপি অ্যাড্রেস দেখানো হয়েছে। এই যে অ্যাড্রেসটা একটু খেয়াল করো, এই অ্যাড্রেসটা তার কম্পিউটার সিনে, এটাকে দেখো, কম্পিউটার সিনে কাকে, এটাকে, এই বাইনারিটাকে। আর আমরা আমাদের সুবিধার জন্য তাকে কি করি, ডেসিমেলে কনভার্ট করে নিই। কিন্তু কথা হলো ডেসিমেলে আমাদের আমাদের মনে থাকে না, তখন আমরা কি করি, এই ডেসিমেলের আন্ডারে তাকে একটা অ্যাড্রেস, মানে আমরা ইংলিশে একটা অ্যাড্রেস বানাই। তাহলে আমরা ওই ইংলিশ অ্যাড্রেস যখন দিব, কম্পিউটার বুঝে নিবে কি, এরকম বাইনারি যে অ্যাড্রেসটা আইপি অ্যাড্রেস, সেটাতে কনভার্ট করে নিবে। ওই যে কনভার্ট করে তারপর সে খুঁজে নিবে। এগুলা আইপি অ্যাড্রেসটা আমি আগামী ক্লাসে আরো আলোচনা করবো। এবার হচ্ছে ব্রাউজার। তো দেখতেই পাচ্ছ আমাদের অনেক ধরনের ব্রাউজার আছে, ব্রাউজারের সাথে সবাই পরিচিত। যে আমাদের এই যে ব্রাউজার তোমরা সবাই ইউজও করো, যে যেমন গুগল ক্রোম সবচেয়ে বেশি আমরা ইউজ করি, অপেরা মিনি, ইউসি ব্রাউজার, আরো প্রচুর আছে, মোজাইক আছে, এক্সপ্লোরার আছে, ইন্টারনেট এক্সপ্লোরার। তো অনেক ধরনের ব্রাউজার আছে যেগুলো দিয়ে আমরা কি করি, ওয়েবসাইট ব্রাউজিং করতে পারি। এটা আমার আর বলার কোনো প্রয়োজন নাই। তবে অনেক সময় পরীক্ষা আসে, কয়েকটা ব্রাউজারের নাম লেখো, তখন তোমাকে কয়েকটা ব্রাউজারের নাম লিখতে হবে। যেমন আমার এখানে কয়েকটা ব্রাউজার দেওয়া আছে, দেখো, একটা হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার, তারপর হচ্ছে মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোমো, সাফারি, অপেরা, অনেক ধরনের ব্রাউজার আছে। গুগল ক্রোমো তার লোগোটা এরকম, মজিলা ফায়ারফক্স দেখতে এরকম, ইন্টারনেট এক্সপ্লোরার দেখতে এরকম, অপেরা দেখতে এরকম, সাফারি দেখতে এরকম। তাহলে অনেক ধরনের আমাদের এরকম আমাদের ওয়েব ব্রাউজার থাকে। তুমি যে কোনো ব্রাউজার থেকে কি করতে পারবা, ব্রাউজিং করতে পারবা। আরো অনেকগুলো ব্রাউজার আছে। এবার আসি, তুমি যখন কোন একটা ব্রাউজারে ঢুকবা, তুমি ফোনে ঢুকো, আর যে আমাদের নর্মালি আমরা ল্যাপটপে দেখাচ্ছি, তো ল্যাপটপে ঢুকলে তুমি যেমন আমাদের মজিলা ফায়ারফক্স দিয়ে যখন তুমি ঢুকবা, এরকম একটা জিনিস দেখবা। তার আগে আমি একটু একটা জিনিস দেখাই। আমি এখান থেকে একটু বের হয়ে যাই, একটু দেখি, এখান থেকে বের হয়ে আমি এখানে দেখাই। দেখো, আমি যখন এখানে গেলাম, যে আমাদের যে কোনো একটা, যেমন এটা হচ্ছে আমার ইউসি ব্রাউজার, হ্যাঁ, ইউসি ব্রাউজারের মধ্যে আমরা যখন যাব, এই ব্রাউজারের মধ্যে আমার অনেক কিছু থাকবে। যেমন এই যে এখানে দেখো, এই যে আমরা কোনো কিছু যদি ঢুকি, যেমন আমি এখানে কোনো কিছু সার্চ মারলাম, যেমন উইকিপিডিয়া সার্চ মারলাম, উইকিপিডিয়া সার্চ মারলাম, আমার উইকিপিডিয়া আসলো। তাহলে আমার এই যে, একটু ভালো করে খেয়াল করো, এখন এখানে একটা জিনিস দেখো, এটা হচ্ছে আমার কি, ব্যাকে যাওয়ার জন্য, হ্যাঁ, আর এটা হচ্ছে কি, সামনের দিকে যাওয়ার জন্য।
একইভাবে এটা এটা দিয়ে আমরা কি করি, রিলোড করি বা রিফ্রেশ করি। হ্যাঁ, এরকম কোনটার কাজ কি, এই জিনিসগুলো আমাদের এখানে কি আমাদের দেখানো হবে। তো আমরা এখানে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মজিলা ফায়ারফক্স। একটু খেয়াল করে দেখো, এই যে তুমি যদি আমরা আমাদের আগের জায়গায় যাই, একটু খেয়াল করো। হ্যাঁ, আমরা আমাদের মজিলা ফায়ারফক্সে গেলাম। ফায়ারফক্সে গেলে এখানে আমাদের অনেক কিছু থাকে, তো কোনটার মিনিং কি সেটা একটু বুঝতে হবে। তাহলে এক নম্বর দেখো, এখানে যেটা দেখতে পাচ্ছ এটাকে আমাদের এই জিনিসটাকে আমি একটু ফ্যানটা নিই। হ্যাঁ, এই চিহ্নটাকে আমরা বলি ব্যাক বাটন। এর মানে এই ব্যাক বাটনের মাধ্যমে তুমি কি করতে পারবে, ব্যাকে যাইতে পারবে। যেমন আমি এক জায়গায় ঢুকলাম, সেখান থেকে আরেক জায়গায় গেলাম, সেখান থেকে আরেক জায়গায় গেলাম। আমি এখান থেকে আবার পিছনে আসার জন্য, ঠিক আগের পেজে আসার জন্য যে কাজটা করি, এই ব্যাক বাটন ইউজ করি। অথবা ব্যাকে আসার পর আবার আগে যেখানে ছিলাম অর্থাৎ সামনের দিকে যাওয়ার জন্য আমরা এই সামনের দিকে এটা ইউজ করি। তাহলে এটা হচ্ছে ফরওয়ার্ড বাটনটা। তাহলে আমার আগেরটা হচ্ছে ব্যাক বাটন, ফরওয়ার্ড বাটন। এরপরে বুঝতে পারতেছো এই যে ক্রস, এই ক্রস মানে কি স্টপ বাটন। তোমরা দেখবা অনেক সময় এরকম ক্রস থাকে, এই ক্রসে যখন তুমি ক্লিক করলা অটোমেটিক সেখান থেকে বের হয়ে চলে আসবে। এরপর আসে আমাদের গো বাটন। মানে তুমি অনেক সময় দেখবা এরকম একটা, এই যে এরকম একটা, এই যে তুমি সাইট মনে করো লিখলা, লিখার পর তুমি যখন এইটার মধ্যে দিবা, এটার মধ্যে দিলে সে গো মানে ওইটার মধ্যে চলে যাবে, ইন্টারনেটের সাথে কানেক্ট হয়ে যাবে। এরপর হচ্ছে আমাদের অ্যাড্রেস বার, অর্থাৎ এই যে বারের মধ্যে তুমি কোনো একটা জিনিস কি লেখো, যেমন তুমি কোনো একটা ওয়েবসাইট লিখতেছো, হ্যাঁ, কোথায় লিখবা, ওই বারটাকে আমরা বলি অ্যাড্রেস বার। এরপর হচ্ছে আমাদের এই যে রিফ্রেশ, এই যে আমরা একটু আগে দেখাইছিলাম এই বাটনটার কাজ কি, রিফ্রেশ করা। এটা হচ্ছে রিফ্রেশ বার, আমরা বলি রিফ্রেশ বাটন। এটা হচ্ছে হোম বাটন। দেখো দেখতে গড়ের মতো। এটা করলে কি হবে, সে তোমাকে ডিরেক্টলি, তুমি মনে করো একটা ব্রাউজারে ঢুকলে শুরুতে যেরকম আসে না, ঠিক সেই জায়গায় নিয়ে চলে যাবে, অর্থাৎ সবকিছু বাদ দিয়ে সে একবার হোম পেজে চলে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের হোম বাটন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের একটা ওয়েব ব্রাউজিং কি কি থাকতে পারে। এবার আসি আমরা এই যে সিম্পল কয়েকটা কথা বলে শেষ করে দিই। ওয়েব ব্রাউজিং কি আমরা একটু দেখি। হ্যাঁ, আমাদের একটু খেয়াল করো ওয়েব ব্রাউজিং কি। প্রথমত আসো, পৃথিবীর বিভিন্ন, আমি এখানে রিডিং পড়ি, আসলে রিডিং পড়লে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা পরস্পর সংযোগযোগ্য ওয়েব পেজ পরিদর্শন করাকে আমরা ওয়েব ব্রাউজিং বলি। অর্থাৎ আমাদের বিভিন্ন কম্পিউটারে আমাদের, যেমন আমি মনে করো একটা ওয়েবসাইট খুললাম, সেটাকে আমি সার্ভারে রাখলাম, দেন তুমি ওই সার্ভার, যে সার্ভার তো একটা কম্পিউটার, ওইখানে তুমি ব্রাউজ করে সেটা পরিদর্শন করবা, এটাকে আমরা বলি ওয়েবসাইট ব্রাউজিং। হ্যাঁ, এটা নর্মালি জানো তোমরা। ওয়েব ব্রাউজিং এর সাহায্যে ইন্টারনেট থেকে অসংখ্য তথ্য আহরণ করা সম্ভব। কয়েকটি ওয়েব ব্রাউজার নাম দেওয়া আছে, গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, অপেরা, মোজাইক, আর ফর এক্সাম্পল অনেকগুলো হতে পারে। এখন এবার আসি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, ওয়েব ব্রাউজিং এর দুইটি পদ্ধতি আছে, অর্থাৎ দুইটি পদ্ধতিতে তুমি কি করতে পারবা, ওয়েব ব্রাউজিং করতে পারবা। তাহলে কি কি দেখো, এক নাম্বার, নির্দিষ্ট অ্যাড্রেস বা ঠিকানার মাধ্যমে ব্রাউজিং এ ব্যবহারকারীকে যে কোনো প্রতিষ্ঠান বা বিষয়ের ওয়েবসাইটে যেতে সেই ঠিকানার অ্যাড্রেস জানতে হবে। অর্থাৎ আমি আমার ভাষায় বলে দিই, এখান থেকে না বলে আমি আমার ভাষায় বলে দিই। মনে করো তুমি ডাইরেক্ট, যেমন আমি একটু আগে সুয়েটের ওয়েবসাইটে গেছিলাম, তো আমি কি করছি, www.suet.ac.bd, অর্থাৎ আমি ওয়েবসাইটটা ডাইরেক্ট সার্চ মারলাম। এই যে ওয়েবসাইটটা ডাইরেক্ট সার্চ মারলে সে তোমাকে ডাইরেক্ট কোথায় নিয়ে চলে যাবে, ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। এই জিনিসটাকে আমরা বলি, এই যে এরপর তুমি মনে করো ওয়েবসাইটে লিখলা, এরপর এন্টার দিলা বা সার্চ দিলা আমার ওয়েবসাইটে, এটা কিন্তু সরাসরি ওয়েবসাইটে চলে যাবে। এটাকে আমরা বলি লগ অন। এর মানে সরাসরি ওয়েবসাইটে চলে যাওয়াটাকে আমরা কি বলি, লগ অন বলি। এরপর ওইখানে বিভিন্ন হাইপার লিঙ্ক দেওয়া আছে, সেটার মধ্যে তুমি বিভিন্ন পেজে যেতে পারবা। অর্থাৎ তুমি লগ অন করলে অটোমেটিক ওই ওয়েবসাইটের হোম পেজে চলে যাবা। অর্থাৎ ওয়েবসাইটে ঢুকলে যে পেজটা আছে তাকে আমরা বলি হোম পেজ। আর আরেকটা হচ্ছে কি, তুমি জানো না ওয়েবসাইটটার নাম কি, তুমি জাস্ট গুগলে সার্চ মারলে সুয়েট সার্চ মারলে সে তোমাকে আর আগের মতো ওয়েবসাইটে নিবে না, সে অনেকগুলো দেখাবে, তার মধ্যে থেকে তুমি যেটাতে যাইতেছো ওটাতে যাইতে পারবা। যেমন গুগলে আমরা করি সার্চ, গুগলকে আমরা বলি এটা সার্চ ইঞ্জিন। এই সার্চ ইঞ্জিন অর্থাৎ যাদের মধ্যে আমরা সার্চ করতে পারি, সার্চ করলে সে কি করে, কোন একটা জিনিস সার্চ করলে সে কি করে, তার আন্ডারে যতগুলো থাকতে পারে সবকিছুকে দেখায়। তো এটাকে আমরা এভাবেও কি করতে পারি, ব্রাউজিং করতে পারি। তাহলে ব্রাউজিং কয়ভাবে করতে পারি, দুই ভাবে, একটা হচ্ছে নির্দিষ্ট ওয়েবসাইট দিয়ে দিব, আর আরেকটা হচ্ছে কোন একটা জিনিস দিব, দিলে মানে স্পেসিফিক দিব না, তখন সে তার আন্ডারে যা যা থাকতে পারে সবকিছু আমাদেরকে শো করবে। এবার আসো জনপ্রিয় কয়েকটা সার্চ ইঞ্জিন, যদিও আমরা সবচেয়ে বেশি ইউজ করি কি, গুগল। তাহলে গুগল হচ্ছে সবচেয়ে জনপ্রিয়, কিন্তু এর বাইরেও কিন্তু আমরা অনেকে জানি না, আরো অনেকগুলো আছে। যেমন পিপিলিকা আছে, পিপিলিকার মাধ্যমে তুমি গুগলের মতো সেম কাজ করতে পারবা। ইয়াহু আছে, তারপর হচ্ছে আমাদের bing.com আছে, তারপর হচ্ছে ask.com আছে, তারপর হচ্ছে অ্যামাজন আছে। হ্যাঁ, এরকম অনেকগুলো আমাদের সার্চ ইঞ্জিন আছে। তো এগুলো একটু মাথায় রাখবা, কারণ অনেক সময় এমসিকিউতে আসে নিচের কোনটি সার্চ ইঞ্জিন নয়, তখন তোমার দেখা গেলো তুমি জানো না, যে অনেকে হয়তো আজকে নতুন শুনছো www.
bing.com। তো অনেকে বিং জানো না, তখন তোমরা কি করলে বিংটা লিখলা না, মনে করলো যে এটা আমাদের এই যে সার্চ ইঞ্জিন না, তো একটু মাথায় রাখতে হবে। আর এখানে দুইটা জিনিস জেনে রাখবা, সার্চ ইঞ্জিনের জনক হচ্ছে আমাদের অ্যালান এমটাস, আর www এর জনক হচ্ছে টিম বার্নার্স-লি, উনার নাম আমরা সামনেও পাবো HTML এ। তো আপাতত আজকে আমরা এতটুকু বলবো। আর ডোমেইন নেম বলতে তো আমরা একটু আগে বললাম যে একটা ওয়েবসাইটের যে অ্যাড্রেসটা, এটাকে আমরা বলি কি ডোমেইন নেম, মানে তার নামটা। তো এগুলো নিয়ে আমরা নেক্সট দিন আবার আলোচনা করবো। এবার হচ্ছে হোস্টিং। হোস্টিং আমি আজকে বেশি আলোচনা করবো না। এটা হচ্ছে মনে করো আমি একটা ওয়েবসাইট বানাই ফেললাম, বানানোর পর আমার ওয়েবসাইটটা তুমি দেখবা কিভাবে দেখবা? আমার ওয়েবসাইটটা দেখার জন্য তোমার একটা সার্ভারে তুমি রিকোয়েস্ট করবে না? তাহলে আমার ওয়েবসাইটটাকে একটা সার্ভারে রাখতে হবে। এই যে কোন একটা সার্ভারে আমি রাখলাম, এটাকে আমরা হলো হোস্টিং। এবং এই যে বিভিন্ন জনপ্রিয় যে সার্ভার গুলো আছে, ওই সার্ভার গুলোতে আমরা টাকা দিয়ে রাখতে পারি, যে ডলার দিয়ে এগুলা, যে যারা ওয়েবসাইট বানায় তারা এগুলা করে, যে ডলার দিয়ে আমি টাকা দিয়ে তাদের সার্ভারে রাখলাম, দেন ওই নামটা দিয়ে তুমি সার্চ মারলে ওই ওয়েবসাইটটা তুমি খুঁজে পাবা, যে এটাকে আমরা বলি হোস্টিং। অর্থাৎ হোস্টিং করলে সে কি করে, যে তুমি যেমন গুগলে তুমি সার্চ মারলা, সে ওই যদি তোমার ওয়েবসাইটে যদি ওই ধরনের কোনো ডেটা থাকে তখন সে সাজেশনে এটা দিল, কিন্তু তুমি হোস্টিং না করলে সাজেশনে কখনো তোমার ওয়েবসাইট দিবে না। তো এটাকে আমরা বলি হোস্টিং। হোস্টিং করলে তখন যাই এটা সবাই দেখতে পাবে। তো আজকে এতটুকুই, ধন্যবাদ সবাইকে। এখন আসি, এবার তোমাদের কমেন্ট জানাও, কমেন্টে তোমরা জানাও যে তোমাদের কোনো প্রবলেম আছে কিনা। কারো কোনো প্রবলেম থাকলে কমেন্টে জানাও, তাহলে আমরা কমেন্টে আনসার দিব। হ্যাঁ বলো, এবার তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও। প্রশ্ন থাকলে কমেন্টে জানাও। হুম, একজনের প্রশ্ন করলো, যে কে প্রশ্ন করছে আমি একটু দেখি, আমি ইয়া থেকে দেখা যায় না, যে আমি প্রশ্নটা একটু তুলি। যে প্রশ্ন করলো, ব্রাউজার আর সার্চ ইঞ্জিনের মধ্যে ডিফারেন্সটা কি? হ্যাঁ, আমরা আসি ব্রাউজার আর সার্চ ইঞ্জিনের মধ্যে ডিফারেন্সটা আমি বলি। দেখো সিম্পল জিনিসটা দেখো। আচ্ছা, আমার এখানে দেখো, আমার এখানে এই যে তোমরা আমি আমি যদি আমার স্ক্রিনটা অন করি, একটু আমার স্ক্রিনটা অন করি। হুম, এবার দেখো, তুমি জাস্ট আমার স্ক্রিনটা এখন দেখতে পাচ্ছ, তাই না? আমি এখান থেকে বের হয়ে গেলাম, এটা আমি বের হয়ে গেলাম। এই যে এখন আমার হোম পেজ, এখন এখান থেকে মনে করো এটা হচ্ছে আমার গুগল ক্রোমতে আমি ঢুকবো, অথবা আমি অন্য যে কোনো একটাতে ঢুকতে পারি, যেমন আমাদের মাইক্রোসফট এজে আমি ঢুকলাম, ক্লিক করলাম, ক্লিক করলে আমি এখানে ঢুকলাম। এই যে ক্লিক করে আমি এখন মাইক্রোসফট এজে ঢুকে গেলাম, এটা হচ্ছে আমার একটা ব্রাউজার। তাহলে আমার এখানে আমার এখানে যে জিনিসটা হচ্ছে খেয়াল করো, এই যে আমি ঢুকলাম, এই ঢুকার পরে যেটা আসলো এটা হচ্ছে আমার কি একটা ওয়েব ব্রাউজার। এই ব্রাউজার আমি পাইলাম, এই ব্রাউজারের মাধ্যমে আমি এখন যে কারোর সাথে লিঙ্ক আপ করতে পারবো। এবার আসো, গুগল একটা সার্চ ইঞ্জিন, এই গুগলকে খুঁজে পাইতে হইলে তোমার এই সার্চ ইঞ্জিনে যাইয়া www.google.com খুঁজে বের করতে হবে। তাহলে তুমি গুগল দিলা, তখন এই সার্চ ইঞ্জিন তোমাকে কি এই যে গুগলকে খুঁজে দিল। এই গুগলকে খুঁজে দেওয়ার পর এই গুগলে পাইলাম, এবার তুমি গুগলে যেয়ে সার্চ করো, গুগলে যেটাকে সার্চ করো সেটাই তুমি খুঁজে পাবা। তো আমার মেইন কথা হচ্ছে, সার্চ ইঞ্জিন মানে হচ্ছে সে তোমাকে সার্চ করার জন্য হেল্প করবে। আর গুগল কিন্তু কোনো ডাইরেক্টলি ওয়েব ব্রাউজার না, ব্রাউজিং করতেছি আমি একটা সাহায্যে, ব্রাউজিং করেই আমি আমার সার্চ ইঞ্জিনকে খুঁজে নিচ্ছি। আবার বলতেছি, আমি ব্রাউজিং করে আমার সার্চ ইঞ্জিনকে কি করতেছি, খুঁজে নিচ্ছি। এটা একটু বুঝতে হবে, আমি ব্রাউজিং করে সার্চ ইঞ্জিনকে খুঁজে নিচ্ছি। আচ্ছা, আচ্ছা, একজনে বললো হোস্টিংটা একটু আবার বলেন। আচ্ছা, হোস্টিংটা যদি আবার বলতে চাই, আমি বলি, আমি মনে করে একটা ওয়েবসাইট বানাইলাম, ওকে। এখন আমার ওয়েবসাইটে তোমাকে খুঁজে পাইতে হবে না। যেমন তুমি সাপোজ আমি আমার ওয়েবসাইটে ফিজিক্সে আইসিটির অনেকগুলা এই যে মনে করো লেকচার রাখলাম, লেসন রাখলাম। তো আইসিটির একটা লেসন হচ্ছে মনে করো HTML। তাহলে এখন যদি তুমি অনলাইনে সার্চ মারো, সার্চ মারলে আমার কি হবে, তুমি মনে করো গুগলে যাই সার্চ মারলা যে HTML, তাহলে সেই HTML এর আন্ডারে যতগুলো ওয়েবসাইট আছে তোমাকে সবকিছু এনে দিবে, মানে ওই রিলেটেড ডেটাগুলা। এন্ড আমার ওয়েবসাইটে কিন্তু সেটা আছে। বাট আমি যদি হোস্টিং না করি, তাহলে গুগল কিন্তু আমার সার্ভারকে চিনে না। যেহেতু গুগল আমাকে চিনে না, আমার ওয়েবসাইট সে চিনে না, সে কখনো আমারটা সাজেশনে দিবে না। তাহলে আমারটা সাজেশনে না দিলে তুমি ডিরেক্টলি আমার ওয়েবসাইটটা খুঁজে পাচ্ছ না। তখন তোমাকে এই যে এমনি নর্মালি কিন্তু আমার ওয়েবসাইট তুমি খুঁজে পাবা, বাট আমি তোমারে বলে দিলে কিন্তু এই যে কেউ একজন সার্চ করার পরে যে খুঁজে পাবে যে কোন একটা ডকুমেন্ট সার্চ করলো, আমার ওয়েবসাইটে আছে কিন্তু তাও এটা দেখাচ্ছে না, ওই কারণে আমাকে হোস্টিং করতে হয়। হোস্টিং করলে কি হবে, সেন্ট্রাল যে সার্ভারটা, আমাদের গুগলের যে সেন্ট্রাল মনে করো সার্ভার, ওই সার্ভারে এটা হয়ে গেছে, ওটা অ্যাড হয়ে গেছে। এখন গুগল কি করবে, যখন তুমি সার্চ করলা, আমার আমার ওয়েবসাইট কিন্তু তার সার্ভারে আছে, যেহেতু আছে সে এখন আমার ওয়েবসাইটে যেহেতু আছে, সে আমার ওয়েবসাইটটাও তোমাকে দেখাবে। আর হোস্টিং না করলে সে কখনো আমার ওয়েবসাইট তোমাকে দেখাবে না।
এবার একজনের প্রশ্ন করলো, আচ্ছা ওয়েব ব্রাউজিং এ এইচটিএমএল আর ডকুমেন্টের পার্টটা বুঝি নাই। আমি তোমার মনে হয় প্রশ্নটাই বুঝি নাই। এখানে কি কি প্রশ্ন করলো? ওয়েব ব্রাউজিং এ এইচটিএমএল আর ডকুমেন্টের পার্টটা বুঝি নাই। এইচটিএমএল আর ডকুমেন্টের পার্ট। আচ্ছা আমি জাস্ট এমনি বলি, আমার এইচটিএমএল এর মাধ্যমে আমি যে আমার ওয়েবসাইটটা সেটা আমি বানাচ্ছি বা ডিজাইন করতেছি, যার মাধ্যমে তার নাম হচ্ছে এইচটিএমএল। অর্থাৎ এইচটিএমএল এর মাধ্যমে কিন্তু আমি আমার সাইটটাকে ডিজাইন করতেছি, ওয়েবসাইটটাকে দেখতে কিরকম হবে সেটা ডিজাইন করা, কোন জায়গায় কি বসবে এটা আমি করতেছি, যার মাধ্যমে সেটা হচ্ছে আমার এই যে কি বলে এইচটিএমএল। আর ডকুমেন্ট তো আমি যে কোনো ডকুমেন্ট আমি আমার ওয়েবসাইটে দিতে পারি, সেটা আমার ডিপেন্ড করবে। হোস্টিংটা একটু বলার জন্য বলতে, হোস্টিং তো অলরেডি আমি বলছি। ব্রাউজার আর সার্চ ইঞ্জিনের পার্থক্য আবার, আচ্ছা শুনো, ব্রাউজারের মাধ্যমে আমি যে কোনো কিছু ব্রাউজ করতে পারি, হ্যাঁ। আর সার্চ ইঞ্জিন অর্থাৎ তুমি ব্রাউজারের মধ্যে তুমি কোন একটা সাইট দিলে সে সেই সাইটটা তোমাকে দেখাই দিবে। আর তোমার সার্চ ইঞ্জিন তোমাদের যে কাজটা করে, ওই সার্চ ইঞ্জিনে তুমি কোনো একটা জিনিস সার্চ করলে সে তার আন্ডারে সবকিছু তোমাকে দিয়ে দিবে। তবে হ্যাঁ, আমরা ব্রাউজারের মাধ্যমে কিন্তু সার্চ করতে পারি, হ্যাঁ। তবে মেইনলি আমরা যে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুলো আছে, ওই সার্চ ইঞ্জিন গুলো কিন্তু আমাকে ব্রাউজারের মাধ্যমে খুঁজে নিতে হয়। যেমন গুগল আমার একটা সার্চ ইঞ্জিন। এখন তুমি বলতে পারো ভাই আমি তো আমার ফোনে অপেরা মিনিতে ঢুকলে অটোমেটিক গুগলের সার্চ ইঞ্জিনটা চলে আসে। হ্যাঁ, সেটা হচ্ছে তুমি তোমার ফোনে হয়তো সেট করে রাখছো। তুমি তোমার ফোনে, আমাদের নর্মালি ফোনগুলো আমরা যেহেতু আহ, আমরা 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 যেহেতু কোন একটা এই যে কি বলে এই যে সার্চ ইঞ্জিন, যেমন গুগল, এই গুগলের মাধ্যমে যদি আমি সার্চ করবো, সার্চ করার জন্য আমার সার্চ ইঞ্জিন লাগবে। সেক্ষেত্রে আমার যেটা হেল্প করবে সেটা হচ্ছে তোমার ব্রাউজারের মধ্যে, আমার নর্মালি যে কোনো ব্রাউজারের মধ্যে অ্যাড থাকে। যেমন তুমি আমার ব্রাউজার দেখো, এটা হচ্ছে আমার ব্রাউজার, আমার ব্রাউজারে গুগলটা অলরেডি অ্যাড করা আছে সার্চ ইঞ্জিন। এখন এখানে লেখা আছে সার্চ গুগল অর, এই যে আমার ইউআরএল, ইউআরএল মানে হচ্ছে আমার ওই যে আমাদের সাইটটা। তুমি যখন এখানে দিবা, অটোমেটিক সে আমাকে কি করে দিবে, সে আমার ওই যে সার্চ ইঞ্জিন গুলো সে আমাকে যে আমার সার্চ করার পর যে ডেটা সেটা দিয়ে দিবে। তো আমার মেইন কথা হচ্ছে, যেমন ইউসি ব্রাউজার, আমার গুগল ক্রোম, এটা হচ্ছে একটা ব্রাউজার যার মধ্যে আমি যে কোনো ওয়েবসাইট ভিজিট করতে পারতেছি। ব্রাউজার আমাকে হেল্প করতেছে। ইভেন ব্রাউজার আমাকে সার্চ ইঞ্জিনটাকে খুঁজে বের করতে হেল্প করতেছে। এই সার্চ ইঞ্জিন যে গুগল, তাকে আমি এই যে আমি এখানে সার্চ মারলাম, মনে করো এখানে, যেমন আমি এখানে সার্চ মারবো, দেখো গুগল, সরি আমি আমার স্ক্রিনটা আনি, হ্যাঁ। আমি স্ক্রিনটা আনলে দেখবা, এই যে তুমি আমার স্ক্রিনটা দেখো, যেমন এটা হচ্ছে আমার এই যে কি বলে আমার গুগল ক্রোমে আমার হোম পেজ। এখন আমি এখানে সার্চ মারলাম, সার্চ কি মারলাম, গুগল, আমি গুগল সার্চ মারলাম। তো গুগল মারলে দেখো সে কি করলো, এই যে গুগল একটা সার্চ ইঞ্জিন, সেই গুগল সার্চ ইঞ্জিন আমাকে কি করলো, অনেকগুলো এনে দিল। কারণ আমার ল্যাপটপে সেট করা আছে সার্চ ইঞ্জিন গুগল, ওই কারণে সে অন্য কোনোটা থেকে সার্চ করতেছে না। তাহলে আমি সার্চ করলাম, সে অটোমেটিক সার্চ ইঞ্জিনটা গুগলে চলে গেল। এবং এখানে প্রথমে শো করলো গুগল, এবং উপরে লেখা আছে www.google.com, এটার উপর ক্লিক করলে আমি গুগলে চলে যাচ্ছি। তাহলে দেখো এটা হচ্ছে গুগলের সার্চ ইঞ্জিন। এই সার্চ ইঞ্জিনটাকে আমি খুঁজে পাইছি কার মাধ্যমে, ওয়েব ব্রাউজারের মাধ্যমে। আমি তো এখানে এখন গুগলের মাধ্যমে আমি বিভিন্ন জিনিস সার্চ করব, এই যে বিভিন্ন জিনিস সার্চ করার জন্য গুগলটাকে যে খুঁজে পাইছি ব্রাউজার, এই ব্রাউজার খুঁজে পাইতে আমাকে হেল্প করছে কে, যে হেল্প করছে সেটা হচ্ছে আমাদের কি, যে হেল্প করছে সেটা হচ্ছে আমাদের ব্রাউজার। এবার আসি, সার্ভার কি কম্পিউটার কিনা? হ্যাঁ আসলে সার্ভারও আমার একটা কম্পিউটার, সার্ভারও আমাদের একটা কি কম্পিউটার। ওই কম্পিউটার থেকে তুমি ডেটাগুলো নিতে পারো। এটা হচ্ছে সেন্ট্রাল কম্পিউটার, তবে সেটা আমাদের আমাদের ল্যাপটপের মতো এরকম এরকম না, সেটা হচ্ছে অনেক বড় সড়ো কম্পিউটার, এবং এটার জন্য বিশাল বিশাল জায়গা লাগে, হ্যাঁ। এবার আসি, একজন বলল হোস্টিং কি আমি নিজে করতে পারবো কিনা। আসলে দেখো, এই হোস্টিং গুলো করার বিভিন্ন যে ধাপ আছে। আর যেহেতু আমাদের হোস্টিং করার জন্য ডলার টলারও লাগে, সেক্ষেত্রে আমার যে কাজটা করতে হয়, তুমি চাইলে নিজেও করতে পারবা। তবে আমাদের প্রফেশনালি করার জন্য অনেক প্রফেশনাল এই যে আমাদের ওয়েবসাইট ডেভেলপার থাকে। যেমন দেখবো অনেক সময় বিভিন্ন কোম্পানি বলে যে টাকা দিয়ে ওয়েবসাইট কিনে নে, মানে অনেক ওয়েব ডিজাইনার আছে যারা কি করে, ওয়েব ডিজাইনিং করে সে একটা ওয়েবসাইট ডিজাইন করলো, এটাকে হোস্টিং করলো, করে এরপর দেন বিক্রি করে। তো এটা হচ্ছে মানে তোমার এই যে নর্মালি আমরা নিজেরা নিজেরা করতে গেলে যদি তোমার অভিজ্ঞতা না থাকে তাহলে ঝামেলায় পড়তে পারো। সেক্ষেত্রে যারা করে, হ্যাঁ, তারা এই ব্যাপারে তোমাকে হেল্প করতে পারবে। তো সাধারণত আমরা এই যে যে কাজটা করি, যারা ওয়েব ডিজাইনার আছে তাদের হেল্প নিই আমাদের হোস্টিং এর জন্য। আর বিশেষ করে তো এই তোমার খুব সুন্দর একটা ওয়েবসাইট বানাতে হলে তোমার কিন্তু ও ওয়েব ডিজাইনারের হেল্প নিতে হবে, কারণ তুমি হয়তো অনেক কিছু জানো না, খালি এইচটিএমএল দিয়ে কোনো রকম করে তুমি ওয়েবসাইট বানাবে ফেলো, এরকম হবে না। একটা ভালো ওয়েবসাইট বানালে অনেক কিছু লাগে। পড়ার মাঝে আমার মোবাইল গুগলে চলে যায়, তা আমি কি করতাম?
হ্যাঁ, এইচটিটিপি আর এফটিপি কি একই কথা? না, এই দুইটা আমার একই কথা না। এইচটিটিপিটা আমার লাগে ব্রাউজিং করার সময় তোমার ওই যে সার্ভারের সাথে কানেক্ট করে দিচ্ছে। আর আমাদের এফটিপি যেটা সেটা আমাকে কি করছিল? ফাইল ট্রান্সফার প্রোটোকল। সেটা আমার ওই যে একটা ফাইল ট্রান্সফার করার জন্য, মানে যেমন আমার একটা পিডিএফ, এই পিডিএফটা আমি আপলোড দিয়ে রাখবো, হ্যাঁ, কোনো কিছু আপলোড দিয়ে রাখবো, ওই আপলোড এবং ডাউনলোডের জন্য লাগে এফটিপি, যে সেটা হেল্প করে। আর কোন একটা কোন একটা ওয়েবসাইট খুঁজে বের করার জন্য আমার লাগে কি, সেক্ষেত্রে আমাদের লাগে এইচটিটিপি, সে আমার এই যে কি বলে ওয়েবসাইট খুঁজে নেওয়ার জন্য কাজে লাগে। আর এফটিপি আপলোড এবং ডাউনলোডের জন্য। ইউআরএল বলতে কি বোঝায়? এটা জাস্ট আমার সাইটের অ্যাড্রেসটা দেওয়ার জন্য বলা হয়। আমরা সামনে কিন্তু এগুলো আমার আসবে, যেহেতু আসবে ওই জন্য আমি আজকে বলতেছি না, সামনে আসবে। জাস্ট আপাতত জেনে রাখবে এটা একটা সাইট বোঝায়, মানে সাইটটা তোমাকে দেওয়ার জন্য বলে আর কি। আমরা সামনে আসবো ওই জন্য আজকে আর বলতেছি না। তো আশা করি আর কারো প্রবলেম আছে থাকলে কমেন্ট করো, কমেন্ট করো তাড়াতাড়ি, আমি না হয় লিভ নিয়ে নিচ্ছি। এফটিপি এর ফুল ফর্ম ফাইল ট্রান্সফার প্রোটোকল, আমার স্লাইডের মধ্যে দেওয়া আছে, আমার স্লাইডের মধ্যে দেওয়া আছে। আচ্ছা শুনো, আমি যেহেতু আমি নিজেও কিন্তু প্রফেশনাল কোনো ডিজাইনার না, তো সেক্ষেত্রে আমি বলবো তুমি যদি চাইলে নিজে যদি হোস্টিং করতে চাও, ইউটিউবে প্রচুর ভিডিও পাবা কিভাবে আমাদের হোস্টিং করা যায়। তো সেক্ষেত্রে হেল্প করতে তোমার এই যে মাস্টার কার্ড যদি থাকে তোমার, সেক্ষেত্রে তুমি করতে পারো। ভাই আমি কেয়ার রিয়েক্ট পাই না কেন? কারণ তোমার কেউ কেয়ার করে না, ওই জন্য কেয়ার রিয়েক্ট পাও না। হ্যাঁ, এফটিপি এর পূর্ণরূপ ফাইল ট্রান্সফার প্রোটোকল। তো আর কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আমি লিভ নিয়ে নিই। আশা করি এখন আস্তে আস্তে, এখন যদি আরো কিছুক্ষণ থাকে আলতু ফালতু প্রশ্ন বের হবে। কে কেয়ার রিয়েক্ট পায় না, কে লাভ রিয়েক্ট পায় না, কে লাভ পায় না, কে লাইক পায় না, সেগুলো আমাকে বলতে হবে। আচ্ছা, তাহলে আমি শেষ করে দিই। ওকে, তাহলে আমাদের মোটামুটি আজকে আমরা জাস্ট একটা ওয়েবসাইটে কি কি থাকতে পারে না থাকতে পারে, তারপর হচ্ছে ওয়েবসাইটে কি কি আমাদের ওয়েবসাইট কি, ওয়েব পেজ কি, হোস্টিং কি, তারপর হচ্ছে ডোমেইন নেম কি, আইপি অ্যাড্রেস কি, এগুলো জাস্ট জানলাম। যেমন ডোমেইন নেম আর আইপি অ্যাড্রেস আহ, এগুলো কিন্তু আমি আরো সামনে ডিটেলস আলোচনা করবো নেক্সট ক্লাসে। তো আজকে জাস্ট এতটুকু থাকলো। আজকে যেহেতু প্রথম ক্লাস, ইন্ট্রোডাকশন আমি খুব বেশি ডিপে যাই নাই, বা আমার মেইন কথা হচ্ছে আজকের এখান থেকেও কিন্তু তোমার এমসিকিউ তে অনেক প্রশ্ন আসতে পারে। আর আজকে হচ্ছে তোমরা যে কাজটা করবা, তোমাদের কিন্তু প্রথম কথা হচ্ছে আমি যে স্লাইডটা দিছি এই স্লাইডটা পড়তে হবে। আর তোমরা এই যে মুজিব স্যারের বইয়ের আমি পিডিএফ দিয়ে দিছি, মুজিব স্যারের বইয়ের পিডিএফ দিয়ে দিছি, ওই পিডিএফ থেকে আমি যা যা পড়েছি সেগুলো তোমরা পড়ে নিবা। হ্যাঁ, তো আজকে তাহলে ক্লাস এতটুকুই। ধন্যবাদ সবাইকে। আর কালকে শিডিউলটা আমি বলে দিই, যে আমাদের আইসিটি আজকে কিন্তু ওই যে মিশু ক্লাস নেওয়ার কারণে আইসিটি আজকের ক্লাসটা আমি 9টায় নিছি, কিন্তু অন্যান্য টাইমে যেমন আগামী শুক্রবার আইসিটি ক্লাসটা 7টা 20-এ হবে। আগামী সপ্তাহে আগামী সপ্তাহে 7টা 20-এ হবে। আর আগামী দিন মানে কালকে শনিবার আমাদের কিন্তু ফিজিক্স ক্লাস আর ম্যাথ ক্লাস আছে। কালকে ফিজিক্স ক্লাস হচ্ছে তোমার 7টা 10 ছিল মনে, হ্যাঁ, 7টা 10 থেকে আমি ফিজিক্স ক্লাস শুরু করব। আর 9টা থেকে আমি ম্যাথ ক্লাস শুরু করব। তো সবাই ক্লাসগুলোতে টাইমলি অ্যাটেন্ড করবা, না হয় তোমরা টাইমলি অ্যাটেন্ড না করলে আমার ওয়েট করতে করতে প্রথম 5-7 মিনিট চলে যায়। তো আশা করি সবাই টাইমলি অ্যাটেন্ড করবা। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, যেহেতু আমাদের এখন ক্লাসগুলো ফ্রি ক্লাস, হ্যাঁ, আর তোমরা অলরেডি বুঝতে পারতেছো আমরা কিভাবে ক্লাসগুলো দিচ্ছি, বা ক্লাসের কোয়ালিটি আছে কিনা, বা আমরা প্রপারলি মেনটেন করতে পারতেছি কিনা। যদি তোমাদের মনে হয় যে প্রপারলি মেনটেন করা যাচ্ছে বা তোমরা প্রপার সার্ভিস পাচ্ছ, তাহলে যেহেতু আমরা রেগুলার শুরু করে দিচ্ছি, তোমাদের ফ্রেন্ড সার্কেল থেকে জানাইতে পারো, যে যারা যারা আমাদের কোচিং এ আসো তারা তো আসোই, নিউ যারা তাদেরকে জানাইতে পারো যে আমাদের ফ্রি ক্লাসগুলো যাতে করে। তাহলে সেক্ষেত্রে হয়তো তারা এই যে ডিসিশন নিতে পারবে ফ্রি ক্লাসগুলো করে, দেন তারা পড়বে কি পড়বে না। তো আজকের ক্লাস তাহলে এতটুকুই। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।